আমি শ্রীকান্তকে বললাম যে মিঠুনদা করলে আমি করব, নয়তো না। আমি জানি ওর লোভটা কোথায়, মানে এটা যে একটা চ্যালেঞ্জিং রোল, ছবি বিশ্বাস করেছেন, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ টু হিম। বলে আমার তো অন্য ছবি কমিটেড আছে, হ্যাঁ কমিটেড ছিল, কিন্তু আমি তারপরে বললাম যে আমি স্ক্রিপ্টটা লিখবো, তুমি হ্যাঁ বললে, আমি কি স্ক্রিপ্টটা লিখবো না একটু পজ দিয়ে বললো লেখ। বলে আমি যখন মৃগয়া করছিলাম, কে মহাজন সিনেমাটোগ্রাফার ছিলেন বিখ্যাত, মৃণাল সেনের সব, বলছে প্রথম ছবি সিন আছে, ফাটিয়ে অভিনয়ের জায়গা আছে। আর মৃণালদা আমাকে পুরো কোরিওগ্রাফিটা বুঝিয়েছে, কে মহাজন ক্রেনের ওপরে, বলছে ওখান থেকে শটটা নিই। আমি পুরো চার্জড আপ হয়ে ফাটিয়ে হঠাৎ করে কাট শুনলাম কে মহাজন বললো ক্রেনটা নামাও। ক্রেন থেকে নামলো, এসে বললো পুরো ইউনিটের সামনে সপাটে একটা চর, somebody has to take a risk. Kudos to Dev for taking that risk in খাদান। যে আমি বলছি যে অনেক বছর পরে, আমি তো ছেড়েই দাও, কেউ না, বাঙালিরা উইল বি প্রাউড অফ কৌশিক গাঙ্গুলির ওই ছবিগুলো যেগুলো তখন ওয়ার্ক করেনি। আমি এটাও শুনেছি যে অন্যের ছবি নাকি ফ্লপ করলে পার্টি দেওয়া হয়, মানে খুব বিশ্বস্ত সূত্রে আমি বলছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি অরুণাভ খাসনবিশ। প্রথম কথাটা যেটা বলার আপনাদের, সেটা হলো যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমাদের দর্শক তাদেরকে বলি, আপনারা কিন্তু 70% লোক আছেন যারা এখনও সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না জানি না। এই প্লিজ নিচে গিয়ে একটা লাল রঙের বাটন আছে যেটার নাম সাবস্ক্রাইব লেখা আছে পরিষ্কার ইংরেজি শব্দে, অনেক সময় বাংলা শব্দেও লেখা থাকবে, ওখানে গিয়ে ক্লিক করুন। আমি ওয়েট করছি, করুন। নাইস, থ্যাংক ইউ এটা করার জন্য। আজকে আমাদের সঙ্গে আছে ফিল্ম মেকার সুমন ঘোষ। সুমনদার দুটো পরিচয় আছে, একটা হলো উনি ফিল্ম মেকার, তিনি অনেকগুলো ছবি করেছেন, এই মুহূর্তে 12টা ছবি হয়েছে ওনার। তার সঙ্গে উনি ইকোনমিক্সের প্রফেসর, যিনি বিদেশে পড়ান। তিনি থাকেন ইউএসএতে, মিয়ামিতে বেশিরভাগ সময় পড়ানোর সূত্রে। তো খুবই ইন্টারেস্টিং একজন মানুষ বলে মনে হলো, যার সঙ্গে আড্ডা মেরে একটা ডিফারেন্ট এনার্জি ফিল হলো। অলওয়েজ যে কোনো ফেলো ফিল্ম মেকারের সঙ্গে কথা বলতে গেলে খুবই এনজয় করি আমি, তাদের পার্সপেক্টিভটা জানা যায়, তাদের ফিল্ম মেকিংয়ের প্রসেস সম্পর্কে জানতে ইচ্ছা করে। আর আজকে আরেকটা থিম যদি বলেন এই এপিসোডটার, তাহলে বোধহয় এই এপিসোডটার থিম ইজ অ্যাবাউট কিউরিওসিটি, যেটা আমার খুবই ছোটোবেলার থেকে এই কিউরিওসিটি নিয়ে জন্মেছিলাম বলেই আজকে বোধহয় এই পডকাস্টটা করতে পারি। সো আজকের এপিসোডে সুমন ঘোষ অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন পরিচালক সুমন ঘোষ। সুমনদার সঙ্গে আমার পার্সোনালি আলাপ নেই, এবং আপনারা জানেন যে আমি এই পডকাস্টের থ্রুতে যেটা করার চেষ্টা করি, একটা মানুষকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আমার থ্রুতে আপনারাও সেই মানুষটার একটা অন্য দিক দেখতে পান। হোপফুলি আজকের আড্ডাতেও আমরা সুমনদাকে একটু ভালোভাবে জানতে পারবো। ওয়েলকাম সুমনদা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছো? এমনিতে ভালোই আছি। এমনিতে বললাম বিকজ আমার একটা ছবি, যেটা ডকুমেন্টারি আমি বানিয়েছি রীনাদির, অপর্ণা সেনের ওপর, পরমা জার্নি উইথ অপর্ণা সেন, সেইটা আমি রিলিজ করছি 3rd জানুয়ারি। এখন সেটা একটা অনেকে বলবে সাহসী পদক্ষেপ বা হোয়াট এভার, কেন ডকুমেন্টারি রিলিজ করে না। এখন সেইটার ব্যাপারে প্রমোশন এইগুলো চলছে। আমার একটা ছবি পুরাতন, যেটা শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা এবং ইন্দ্রনীলকে নিয়ে, ইন্দ্রনীল সেনগুপ্ত, সেইটার একটু প্রমোশনালি শুরু হচ্ছে, বিকজ পয়লা বৈশাখে রিলিজ করছে। আর আমার আর পরের ছবির স্ক্রিপ্ট রিডিং ইনফ্যাক্ট ওখান হয়েই আসছি আর কি। এখন এমনিতে বললাম বিকজ এইটা একটু বড় চাপের লাগছে। আমি টিপিক্যালি বেশি ছবি করতে পছন্দ করি না। আমার ডেফিনেটলি মনে হয় দের ইজ আ ইনভার্স রিলেশনশিপ বিটুইন ইয়োর কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, কিন্তু না একসঙ্গে সব বাঞ্চড আপ হয়ে গেছে। আমি ডকুমেন্টারিটাও বানিয়েছিলাম 2 বছর আগে, পুরো ফেস্টিভ্যাল সার্কিটটা গেল, তারপরে আমি পুরাতনটাও বানিয়েছিলাম 2023-এর শেষে, মানে, এবং 2023-এ আমি পুরাতন এবং কাবুলিওয়ালা তার আগে বানাই। এটা আমি কখনো ভাবতে পারিনি করব, বাট করতে হলো বিকজ শর্মিলা ঠাকুরের বয়স হয়ে গেছিলো, উনি শীতকাল ছাড়া শ্যুট করবেন না। তার জন্য আমি ঠিকই করেছিলাম এই বছরটা পুরো গ্যাপ নেব। আচ্ছা, মানে কিছু বানাবো না, সেটারও উই ক্যান টক লেটার, এই গ্যাপ নেওয়ার ব্যাপারটা নিয়ে। কিন্তু এগুলো এত বাঞ্চটা হয়ে মাথাটা কিরকম একটু টু মাচ হয়ে গেছে, মানে এই সব প্রমোশন, পাবলিসিটি। তাই জন্য আমি লাস্ট উইকেন্ডে
জাস্ট সব ছেড়ে ছুড়ে 2 দিন পুরুলিয়াতে কাটিয়ে আসলাম। আই ওয়ান্টেড টু এসকেপ দিস আর কি, কিন্তু এগুলো করতেই হবে, দিস আ পার্ট অ্যান্ড পার্সেল আমরা যে প্রফেশনে আছি। একদমই একদমই তাই। ছোটবেলায় তোমার ছোটবেলাটা কোথায় জিজ্ঞেস করব, কোথায় বড় হওয়া, এবং যেটা আরেকটা জিনিস জিজ্ঞেস করব যে হোয়াট ওয়ার ইউর মেন ইনফ্লুয়েন্সেস যে তোমাকে যা তোমাকে ফিল্ম মেকার বানিয়েছে? সো আমার ছোটবেলা ছিল রিশরা বলে একটা জায়গা আছে, ওখানে আইসিআই বলে একটা কোম্পানি ছিল আগে, আমার বাবা সেখানে চাকরি করতো, সেখানে আমি ক্লাস 8 অবধি ছিলাম। তারপরে বাবা রিটায়ার করার পর শ্রীরামপুরে, সো মেইনলি শ্রীরামপুরই বলা যায়। তারপরে আমি কলেজে, প্রেসিডেন্সি কলেজে ইকোনমিক্স নিয়ে পড়ি, তখন যাতায়াত করতাম, ডেলি প্যাসেঞ্জার করতাম শ্রীরামপুর থেকে। তারপরে আমি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে চলে যাই মাস্টার্স করতে, এবং পরবর্তীকালে পিএইচডি করতে বাইরে চলে যাই। সো ছোটোবেলাটা বলতে গেলে ওই রিশরা শ্রীরামপুরই বলবো, মফস্বলে কেটেছে। এবং ফিল্মের ইনফ্লুয়েন্স বলতে দেখো, সত্যজিৎ রায় আমাদের সবার মধ্যে, মানে ওটার বলার কিছু রাখে না। হ্যাঁ, ওটা। বাট আমি এখন যখন, বিকজ অনেকে আমার প্রশ্ন করে এটা, আমি জেনুইনলি বলবো দুজন পরিচালক যে আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, দ্যাট আই অলসো ওয়ান্ট টু ডু ফিল্মস। একটা, এবং আমি এটা ছবিও বলতে পারি, আমরা যখন কলেজে পড়ি মণিরত্নমের রোজা বেরোয়, এবং তখন কিন্তু প্যান ইন্ডিয়া ছবি ফবি এসব ছিল না, তখন একটা সাউথের ডিরেক্টর ছবি বানাচ্ছে, নতুন মিউজিক ডিরেক্টর এ আর রহমান, এবং সেই অর্থে নতুন কাস্ট মানে অরবিন্দ স্বামী অ্যান্ড মধু। সো আমি ওইটা নন্দনে দেখেছিলাম, দ্য ইম্প্যাক্ট উইচ দ্যাট হ্যাড অন মি ওয়াজ ইমেন্স। অ্যান্ড খুব সারপ্রাইজিংলি মানে অন্য ধরনের ফিল্ম মেকার, সেটা হলো ঋতুপর্ণ ঘোষ। বিকজ তারপরে আমি যখন দিল্লিতে মাস্টার্স করতে যাই, তখন 19 এপ্রিল রিলিজ করে, দহন রিলিজ করে। দেখো, সত্যজিৎ রায়, গৌতম ঘোষ, অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, খুব, কিন্তু এদেরকে মনে হয় একটু লেজেন্ড টাইপ অফ, এরা আমাদের অন্য জেনারেশনের। ঋতুপর্ণ ঘোষ আমি জানি সাউথ পয়েন্টের ছেলে, আমার থেকে অফকোর্স অনেকটাই বড়, কিন্তু সেই সময়টা বাংলা ছবিতে একটা রুচিশীল বাংলা ছবির একটা গ্যাপ হয়েছিল আমার বলে মনে হয়। এবং সেইখানে ঋতুপর্ণ ঘোষের 19 এপ্রিল, দ্য ইম্প্যাক্ট ইট হ্যাড অন মি, বাহ, এরকম অ্যাস্থেটিক্যালি সফিস্টিকেটেড ছবি। এবং তখন আমার আস্তে আস্তে, যেটা আগে সত্যজিৎ রায় এইসব তো ছিলই, এবং আমি একটু পড়ুয়া টাইপের ছেলে ছিলাম, মানে আমি এই না যে আমাকে পরে আমি যখন প্রেসিডেন্সি কলেজ ফেরত যে আফটার বিং আ ফিল্ম মেকার, ফিল্ম ক্লাব এইসব বলছে, আমি বলছি না, তখন আমি ইকোনমিক্সে পড়তাম। কারণ আমরা যেই পরিবার থেকে আসছি, সেখানে ফিল্ম একটা বিলাসিতা, আমার বাবা এফোর্ড করতে পারবেন না আমি যদি নিজের পায়ে নিজে না দাঁড়াই। সো হ্যাঁ, তো গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমি বলবো যে রোজা এবং 19 এপ্রিল মনে হল যে আমাদের জেনারেশনের একটা ছেলে এরকম ছবি তো বানালো। ইট ওয়াজ নট ভেরি আর্টিস্টিক, যেটা অনেস্টলি অনেক বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, গৌতম ঘোষের ছবি সাহস পেতাম না বলতে, যে একটু বোর হলাম। পরবর্তীকালে রিয়েলাইজ করেছি আফটার, কিন্তু ঋতুদার ছবিগুলো মনে হলো ইটস সো রিলেটেবল, এত সুন্দর এস্থেটিক সেন্স, এই লোকটার মনন, সব কিছু মিলিয়ে আমার মনে হলো বাহ, এরকম তো। সো তারপরে আই ফলোড ইট আপ আর কি। এবং অ্যাট দ্য সেম টাইম এন্টারটেনিংও বটে। অ্যাবসলিউটলি। এবং সেটা নিজের মতো করে এন্টারটেনিং, বাট এন্টারটেনিংও বটে। ড্রামাটাকে অ্যাপ্রোচ করার স্টাইলটা অন্যরকম সব। এটা আমার মনে হয় আমাদের জেনারেশনের সমস্ত লোক, বোধহয় তুমি আমার থেকে একটু বড়, কিন্তু আমাদের জেনারেশনের সবার উপরেই ওই এফেক্টটা পড়েছিল, ওই ইম্প্যাক্টটা পড়েছিল। এটা তুমি বললে ইনিশিয়েশনের। তারপরে আমি যখন কর্নেল ইউনিভার্সিটি পিএইচডি করতে যাই, ওখানে আমি ফিল্ম মেকিং কোর্সেস নিচ্ছিলাম, তখন আই গট ইন্ট্রোডিউস টু রিয়েল ওয়ার্ল্ড সিনেমা। ওখানে ফিল্ম থিওরির একটা ক্লাসে বার্গম্যান, ফেলিনি, কুরোসাওয়া, সত্যজিৎ রায় সব পড়ানো হচ্ছিল। বাট তখন আমাদের না অনেক এক্সপেরিমেন্টাল ফিল্মসও দেখানো হতো ওখানে, যেগুলো কিন্তু এমনি লোকেরা জানবে না, বাট টু বি আ ফিল্ম মেকার ওগুলো খুব এফেক্ট করেছিল। স্ট্যান রাখাজ বলে একজন ডিরেক্টর আছে, মায়া ডেরেন, এদের ছবিগুলো যখন আমি কর্নেলে দেখলাম, তখন মনে হলো মাই গড, মানে দ্যাট ওয়াজ মাই ইনিশিয়েশন। এবার এই যে ব্যাপ্তি অফ দ্য ফিল্ম মিডিয়াম, সেইটা ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করি, এবং তারপরে আই ফলোড ইট আপ উইথ, তখন ইরানিয়ান ছবিগুলো শুরু হলো আসতে। বাট ক্লিয়ারলি আমার মনে আছে আমাদের কোর্সেই পার্সোনা ছিল বার্গম্যানের,
সেইটা দেখার পর দ্য ইম্প্যাক্ট ইট হ্যাড অন মি অ্যাজ আ ফিল্ম মেকার ওয়াজ ইমেন্স। সো এই সব মানে ছবিগুলো ইনফ্লুয়েন্স করে আর কি। এবং তারপর থেকে প্রথম ছবির জার্নিটা, প্রথম সিনেমা বানাবো, এটা তো ইজ এইটার ডিসিশন, একটা যে ডিসিশনটা নেওয়ার জন্য আমার মনে হয় একজন মানুষকে বেশ কিছুটা ভাবতে হয়, তার একটা সময় লাগে, একটা জার্নি আছে তার পিছনে। তো এই তুমি যখন সিনেমা তোমার ইনফ্লুয়েন্সের কথা শুনলাম, তোমার ছোটবেলায় মফস্বলে বড় হওয়া এবং মধ্যবিত্ত ফ্যামিলি সম্ভবত, এবার এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মফস্বলের বড় হওয়া থেকে যে আমি একটি সিনেমা বানাবো, ফাইনালি আই উইল বি দ্য ডিরেক্টর অফ দ্যাট ফিল্ম, এইটা অবধি পৌঁছানোটার জার্নিটা কিরম ছিল? সেটা একটু লম্বা উত্তর, মানে যদি তোমার এতে স্পেস দাও বলেই আমি সেটা বলছি। সো আমি যখন পিএইচডি করতে গেলাম কর্নেল ইউনিভার্সিটিতে, আমার মাথায় তখন ফিল্মের পোকাটা চড়ে গেছে। এবং কর্নেলের মতো জায়গায় পিএইচডি ইজ ভেরি টাফ অ্যান্ড ভেরি, তো আমি করতে করতে তারপরে আমি ফিল্মসের সাইমালটেনিয়াসলি ফিল্মস ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসেস নিতাম এবং খুব ভালো লাগতে শুরু করলো। অ্যান্ড আমাদের অ্যাকাডেমিক্সে ইউনো আফটার ইউর পিএইচডি তুমি প্রথমেই ইউ জয়েন এ ইউনিভার্সিটি, যদি তুমি প্রফেসরি লাইনে থাকতে চাও, অ্যাকাডেমিক লাইনে, ইউ ক্যান জয়েন কোম্পানিজ বড় বড় পজিশনে, অনেক বেশি মাইনে বা হোয়াট এভার। সেটা আমার কোনো দিনই লোভ ছিল না, আমি অ্যাকাডেমিক্সেই থাকবো, আমার খুব ভালো লাগে ইকোনমিক্স। কিন্তু একটা পিরিয়ড হয় টেনিওর বলে অ্যাকাডেমিক্সে। সো আফটার 6 years বেসড অন ইয়োর পাবলিকেশনস ইন ওয়ার্ল্ড জার্নালস, মানে পাতি পাবলিকেশন না, মানে কম্প্যারিটিভলি আমি বলতে পারি যে ফিল্ম ফেস্টিভ্যালে, মানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ এতে পাঠালে হবে না, মানে তুমি টপ 10 ফেস্টিভ্যাল যে কোথায় তোমার ছবি দেখানো হয়েছে, সো ওরকম পাবলিকেশনের ক্ষেত্র আছে, টপ জার্নালস অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে পাবলিশ করতে হয়। মানে সায়েন্সের ক্ষেত্রে যেরকম নেচার অর সায়েন্স বা এইসব, এরকম ইকোনমিক্সেও সেরকম। ঠিক। সো বেসড অন দ্যাট অ্যান্ড ইয়োর টিচিং ইউ আর গিভেন টেনিওর মানে বেসিক্যালি পাকা চাকরি, ওটা 6 বছর পর হয়। এবার আমি ফিল্ম করতে চাইছিলাম, সে প্রেসিডেন্সির থেকেই পোকাটা ঢুকেছে। এবার আমি দেখলাম যে সবাই বলতে শুরু করলো যে প্রেসিডেন্সি করে নাও, তারপরে ভালো জায়গায় একটা মাস্টার্স করতে যাও। আমি যে ঠিক আছে, মানে লাইফটা আমি খালি পিছিয়েই যাচ্ছি মনে হচ্ছে। এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে গেলাম, ভারতবর্ষের বেস্ট জায়গা মাস্টার্স করা, ঠিক আছে। তারপরে কর্নেল ইউনিভার্সিটিতে চান্স পেলাম, আইভি লিগ স্কুল, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তখন সবাই বলতে শুরু করলো, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, টেনিওর জিনিসটা কিন্তু সাংঘাতিক, মানে ওটা না পেলে, এবং সত্যি তোমাকে দেশে পাঠিয়ে দেবে, মানে ইউ লুজ ইউর জব। ওই 6 years পরে যে অ্যাসেসমেন্টটা হয়, তখন আমি দেখলাম যে তাহলে তো আমি কোনোদিনই ছবি করতে পারবোই না, মানে এটা তো। তারপরে টেনিওরের পর তারপরে বললো আরেকটা কিছু, তখন তাহলে কি আমি 40 বছর বয়সে গিয়ে প্রথম ছবি বানাবো? তখন আই ডিসাইডেড যে না, আমার একটা তখন স্ক্রিপ্ট ছিল যেটা পদক্ষেপ পরে হয়, যেটাতে, এবং আমি সৌমিত্র কাউকে স্ক্রিপ্টটা শোনাই, সৌমিত্র চ্যাটার্জিকে। তো ওনাকে শোনানোর পর ওনার খুব ভাল লাগে। এবার বিকজ তুমিও ফিল্ম মেকার, জানো কে পয়সা দেবে তোমার একটা ছবি করার। আমি এখানে অনেক ভিক্ষে করে বেড়ালাম প্রডিউসারদের, নো রেসপন্স, এবং আই ডোন্ট ব্লেম, আমি কিন্তু এটা মানে কোনো রকম অভিযোগ দিয়ে বলছি না, সত্যি তো। এবং আমি ওরকম ফিল্ম বানাই না যেটা মানে দেখেই বোঝা যাচ্ছে কমার্শিয়ালি খুব হবে, সাকসেসফুল হবে। সো দেন আই ডিসাইডেড যে এনাফ ইজ এনাফ। আমি যা সেভিংস আছে, আমার বন্ধুর থেকে টাকা নিয়ে, আমার দাদার থেকে টাকা নিয়ে, তারপরে আই ডিসাইডেড, এবং সেটা টেনিওরের আগে, আমার তখন টেনিওর হয়নি। আমি তখন আমার ইউনিভার্সিটিকে, যেহেতু বাংলা বলে এখন ইউনিভার্সিটি দেখবেও না, এটা বুঝতেও পারবে না, আমি মিথ্যা কথা বলি। আমি বলি যে আমি 6 মাসের জন্য আমাকে ইন্ডিয়া যেতে হবে আমার রিসার্চ প্রজেক্টের জন্য। সো আই টুক লিভ। অ্যাকচুয়ালি ছবিটা বানাতে এসেছিলাম পদক্ষেপ। ওকে, আচ্ছা। সো এটা 2009? না, এটা 2006 পদক্ষেপ বানাতে আসে। এবং আমার মনে আছে যে ওইটা তো পদক্ষেপটা তো নিলাম, আমার পদক্ষেপ অফ ডুইং দ্য ওয়ে। আসার আগে প্রচণ্ড ভয় হতে শুরু করলো যে আমি কী করছি, যদি ধরা পড়ে যাই, আমার একাডেমিক ক্যারিয়ার শেষ, আর বাংলা ছবি বানাতে যাচ্ছি, মানে একটা আননোন টেরিটরিতে আমি ঝাঁপ দিচ্ছি।
কি হবে কিছুই জানি না, আমার সব সেভিংস এই রোড থেকে টাকা ধার করে আমি চলে আসছি পদক্ষেপ বানাতে। আর সৌমিত্র চ্যাটার্জিকে ইনভলভ, নন্দিতা দাস এগ্রিড টু ডু, নন্দিতা তখন ভেরি বিগ, মানে ও তখন মানে ইন্টারন্যাশনাল প্রজেক্টস করছে, এসব তো কমিট করে চলে এসছি। তখন আমার একজন বন্ধু বলে যে কমিট তো করে ফেলেছিস, বলেও এসছিস ডিপার্টমেন্টে, এটা এখন থিঙ্ক অ্যাবাউট দ্য মাইক্রো ডিটেলস, ডিওপির সঙ্গে কথা বলা, ছবিটা যাতে ভালো করা যায়, মানে এই না হলো এখানেও না ঘাটকা না ঘাড়কা হয়ে গেল। সো আমি এসে তারপরে আমি ছবিটা বানালাম তো এতে, এবং ইউনিভার্সিটি জানতে পারেনি। অ্যান্ড ছবিটা বানানোর পর সেরম তখন না রিলিজ কী করে করতে হয় এসব আমি কিছুই জানি না। আমার মনে আছে তখন প্রিন্টে হতো, আর তোমার বোধহয় মনে আছে লিটারালি ক্যারি করে নিয়ে যেতে হতো একদম। সো আইরনিক্যালি সেই ছবির ডিস্ট্রিবিউটার ছিল এসভিএফ, মানে আমার যে এক্সিকিউটিভ প্রডিউসার ছিল সে এসভিএফের ক্লোজ ছিল, কিন্তু এসভিএফের জন্য এই তখন ওরা এমএলএ ফাটাকেষ্ট মিঠুন, মানে আমার খুব ভাল লাগে যে পরে এসভিএফই আমার কাবুলিওয়ালা করলো, এমএলএ ফাটাকেষ্টর মিঠুনদার সঙ্গে আমার এত একটা হৃদ্যতা হলো। বাট তখন মানে ওদের কাছে এটা ঠিক আছে, এটা ছেলে বলছে রিলিজ করে দিলাম, মানে বাট আই ডিডন্ট নো এই যে প্রেসকে তুমি জানোই যে দে হ্যাভ টু রাইট অ্যাবাউট ইট, এই সব যায় না। আমি এর কাছে গিয়ে একটু বলছি একটু লিখুন আমার ছবি নিয়ে, অফকোর্স যেহেতু সৌমিত্র কাকু ছিল, নন্দিতা ছিল, একটা পেয়েছি, কিন্তু কিছুই চলেনি ছবিটা। এবং আমি তখন আমার মনে আছে যে আমি লিটারেলি ওই প্রিন্টগুলো ক্যারি করে এখান থেকে, তখন এতগুলো মাল্টিপ্লেক্স হয়নি, বাট ধরো প্রিয়ার থেকে নিয়ে ওই শোটা হয়ে গেল, তারপরে আইল্যান্ড পার্কে আমি নিজে নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ক্যারি করে নিয়ে গেছি, কাউকে এটা বলেছিলাম হয়নি, পোস্টার পড়া হচ্ছে কিনা, এবং সেইটা নিয়ে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আমি সব সামর্থ্য দিয়ে আমি তো এবার রিলিজ করাচ্ছি। অ্যান্ড সেই পোস্টার নিয়েও একটা খুব গল্প আছে, যে পোস্টার মারে যে লোকটা আর কি, তখন ও আমাকে বলছে স্যার ক্যা ফিল্ম বানাতে হো, ওই পাড়াতেই ডিস্ট্রিবিউশন পাড়াতে। আমি বললাম পোস্টারগুলো পড়েনি, বালিগঞ্জের দিকে একটু যদি দেখান না, আমি একা একা শহরে ঘুরে বেড়াচ্ছি আমার ছবির রিলিজের জন্য, পোস্টারের জন্য একা একাই ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ মোটামুটি একা একা, যে পোস্টার কেন, বললো যে কী সব ছবি বানাচ্ছেন, ঋত্বিক কো লেকে বানাই ফিল্ম। আমি তখন অবাক যে ঋত্বিক ঘটকের কথা বলছে, মানে ঋত্বিক কা ফিল্ম এরকম। তারপর রিয়েলাইজ করলাম ওটা ঋত্বিক রোশনের কথা বলছে। আমি বললাম যে ও আচ্ছা নেই ও আমার এই ফিল্ম ছোটা ফিল্ম হ্যাঁ, তো ইয়ে সব ওইটু লাগিয়ে দেবেন পোস্টারটা। সে দেশে গেছে, সে দেশ থেকে আসলে দুদিন পরে আমার রিলিজ চলে, সো নাথিং হ্যাপেন্ড উইথ দ্য ফিল্ম। কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে অ্যাকসেপ্টেড হলো, এখানে 1-2 সপ্তাহ চললো, এবং তার পরবর্তীকালে তো অফকোর্স ইট ওয়ান 2 ন্যাশনাল অ্যাওয়ার্ড, সৌমিত্রবাবু প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড হলো। সো এটাই ছিল জার্নিটা। এবং ওই যে বললাম যে মিথ্যা কথা বলে গেছিলাম, আমি তো ফিরে এসেছি, ছবিটার কিছু হলো না, কিন্তু আমার নো রিগ্রেট পলিসি ইন লাইফ, যে 70 বছর বয়সে আমার যেন রিগ্রেট না থাকে যে আই ডিড নট মেক আ ফিল্ম উইচ আই সো ওয়ান্টেড টু। ঠিক আছে, হয়ে গেছে, আমার চাকরি তো আছে, আস্তে আস্তে আবার সেভিংসগুলো করবো, জমাবো, যাকে লোন দিয়েছিলাম এই লোন নিয়েছিলাম ওগুলো ফেরত দেবো, কোনো আফসোস এতে নেই। এবার ইউ ক্যান্ট বিলিভ যে যেই দিনকে আমার ডিসিশন হলো টেনিয়রের, যে আমার পাবলিকেশনস ছিল যে ইউর টেনিয়র, এবং তারপরে কিন্তু আমার আর কোনো চিন্তা নেই জীবনে, মানে চাকরি যাবে না, বিকজ ওই পিরিয়ডটা খুব টেনশন, আই টুক দ্যাট রিস্ক, মানে এবং তখন বুঝতে পারছো মেন্টাল কন্ডিশনটা, আই মাইট লুজ দ্যাট, আই মাইট লুজ। আমার তখন বিয়ে হয়েছে সদ্য, আমার বউও প্রফেসর, তো এইরকম একটা অবস্থায় ঠিক আছে, মানে একবার রিস্ক নিয়ে নিই লাইফে, তারপরে দেখা যাবে আই উইল মেক ইট আপ। এবং আমি যখন টেনিয়র ডিসিশনটা যেই দিন হলো খুব খুশি, মানে ইটস এ বিগ থিং ইন অ্যান অ্যাকাডেমিক্স লাইফ। আমি রাত্রিবেলা রাত 12টা 12:30টার সময় আমি আর আমার স্ত্রী মিলে একটা খুব আমার পছন্দের ছবি কভি হ্যাঁ কভি না দেখছি, আমার এখনও মনে আছে। তখন রাত 12:30টার সময় ফোন আসলো, রানাদা জানো তো, অভিজিৎ গুহ এখন যে বিখ্যাত ডিরেক্টর, আমার খুব ক্লোজ, আমার বাবার বাংলাদেশের, মানে আমার বাবার বাংলা, ও রানাদার বাবা আর আমার বাবা বাংলাদেশে বন্ধু ছিল। তো ফোন করেছে রাত 12:30টায়, একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল। আমি ভাবলাম যে রানাদা, আমি তো ইমেলে কমেন্টসগুলো পাঠিয়ে দিই, আর রিমেম্বার তখন কিন্তু হোয়াটসঅ্যাপ কল ফল ছিল না, ইন্ডিয়ার থেকে কল করছে, ইন্টারন্যাশনাল কল। রানাদা বললো যে না স্ক্রিপ্ট না, এই জাস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্সড হয়েছে, তোমার ছবি বেস্ট বেঙ্গলি ফিল্ম পেয়েছে, আর সৌমিত্রবাবুর ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড।
আমি মানে মানে মানেটা কি এটার, মানে আমি কিন্তু ওই পার্ট শেষ করে দিয়েছি, মানে যে আমার ছবি বানানো হয়ে গেছে, আমার রিগ্রেট থাকবে না মানে এতে। এবং মোটামুটি ভালো ভালো ফেস্টিভ্যালতে গেছে, রিলিজ করেছে, সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে একটা ছবি করে ফেলেছে, আর কি চাই জীবনে। আই ওয়াজ হ্যাপি উইথ। তখন আমি রাখার পর আমার স্ত্রীকে বললাম, যে বললো নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এবং সৌমিত্র নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রথম আমার ছবিতে। বললো না না, ওটা কেউ ইয়ার্কি মারলো। আমরা রানাদা কিন্তু ইয়ার্কি মারার ছেলে না, তুমি চেনো বোধহয় অভিজিৎ, রানাদা সিরিয়াস টাইপের, এবং আমার সঙ্গে ওরকমও না। তারপরে দ্য প্রেস স্টার্টেড কলিং অ্যান্ড এইসব। সো তখন আমি ভাবছিলাম, এবং পরের দিন আমি স্কুলে গেছি, মানে ইউনিভার্সিটিতে গেছি, আমার তার আগের দিন টেনিয়র হয়ে গেছে। আমার এক কলিগ, যে মারাঠি কলিগ শর্মিলা বিশ্বাসরাও বলে, বললো যে তুমি, তোমার ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে, ওর বাবা ফোন করে বলেছে যে ফ্লোরিডার একজন এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড, সৌমিত্র চ্যাটার্জি ন্যাশনাল অ্যাওয়ার্ড। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলেছিলাম, ওটা আমি আসলে রিসার্চ না, আমি একটা ছবি বানাতে গেছিলাম, আমিও এক্সপেক্ট করিনি এইটা হবে। সো বাট আমি যেটা ভাবি এখন, যে যদি দিনটা একটু এদিক ওদিক হতো, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হলো 2-3 দিন পরে আমার টেনিওর ডিসিশন, আই মাইট নট হ্যাভ গট টেনিওর, বিকজ এটা একটা বড় অ্যাকাডেমিক লাই, মিথ্যা কথা একটা পুরো। সেইটা বলে একটা লোক 6 মাস চলে গেল, সিনেমা বানালো, হয়তো আমি টেনিওর পেতাম না, মাই লাইফ উড হ্যাভ বিন ডিফারেন্ট। সো এটা ইটস উইয়ার্ড কোইন্সিডেন্স। যতদূর মনে পড়ছে সৌমিত্রবাবু বোধহয় ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়ে বলেছেন, এতদিন পর পেয়ে খুব একটা ভ্যালু করছি না আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, এরকম কথা বলেছিলেন সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে। তোমার কাছে তো, তুমি তো প্রথম ফিল্ম মেকার, তোমার কাছে তো এইটা একটা বিরাট ব্যাপার যে ফার্স্ট ইজ ফিল্মটা বেস্ট বেঙ্গলি ফিল্ম পেয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম সৌমিত্র চ্যাটার্জির ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা একটা বিরাট ব্যাপার। তো হাউ ডিড ইউ পারসিভ দিস, মানে তোমার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কী ছিল, এবং তোমার এটা, তুমি এটাকে কীভাবে প্রসেস করলে ওই মুহূর্তে? দেখো, সত্যি কথা বলতে কি, যখন থেকে ফিল্ম বানানোর চিন্তা, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের লোভ তো ছিলই, এবং অনেকে দে স্ট্রাইভ টু গেট এ ন্যাশনাল অ্যাওয়ার্ড এন্টায়ার থিংয়ে। সো ওটা একটা তো বড়, মানে এইটা অবিশ্বাস্য মতো, বুঝলে তো, একজন ছবি একটা বানিয়েছে, দ্যাটস ওভার, মানে আমার ওই চ্যাপ্টারটা, আই হ্যাভ অ্যান একাডেমিক লাইফেই। সো ওটা প্রসেস করাটা একটু ডিফিকাল্ট ছিল, মানেটা কি, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড এরকমই। সৌমিত্রবাবু ন্যাশনাল অ্যাওয়ার্ডটা নিয়ে আমি খুব হাসাহাসি করতাম ওনার সঙ্গেও শেষে, যে ফার্স্ট অফ অল উনি একটা কাগজে রেতে বলেছেন, আমি বিলিভ করি হি হ্যাজ, আমি তোমায় বলে দেবো অ্যাটলিস্ট 7-8টা ছবি যেটাতে হি শুড হ্যাভ ডিজার্ভ ন্যাশনাল অ্যাওয়ার্ড। কিন্তু কী বলো তো, ন্যাশনাল অ্যাওয়ার্ড ইট ডিপেন্ডস অন অন্য কেউ আছে। আমরা সবাই বলি যে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলো না, আরে কে পেলো সেটা দেখ, মানে বেতে। সো দের আর মাচ বেটার ফিল্মস হি হ্যাজ ডান। আমি সত্যজিৎ রায় বাদ দিয়েও বলছি, এই যে রাজা মিত্র মারা গেলেন, একটি জীবন, ইফ ইউ সি হিজ পারফরমেন্স। কিন্তু সৌমিত্রবাবু প্রেসে তারপরে বলেছিলেন যে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা ভালো ছবির জন্য পেয়েছি, সেইটা আমার ভাল লাগছে আর কি এতে। তো ওনার কাছে সত্যি তো, মানে উনি এত কিছু ইন্টারন্যাশনাল ফেমের পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি, সে এবং ওটা যে পেলো। কিন্তু আমি বলি যে তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, এবং অনেকে তারপরে আমি শুনেছি আমার ওপরে, এটা কি মানে অপুর সংসারে পাননি, XYZ-তে পাইনি, হ্যাঁ, বা কোনিতে পাননি, তারপরে পদক্ষেপের নতুন একটা ছেলে কে বাইরের থেকে আসলো, আর ইন্ডাস্ট্রিতে জানো তো একটু ক্লোজড, সেটা বাইরের ছেলে, এখানে এত ডিরেক্টর পারলো না, এইসব। আমি বলছি আই ডোন্ট কেয়ার, তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমার কেরিয়ার গট স্টার্টেড। খুব হাসতো আর কি সৌমিত্র কাকু, এবং ট্রু, আই গেইনড আ লট ফ্রম দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাট ফর হিম আমার, এবং ওই বয়সে উনি সত্যি, মানে আমাদের যদি কথায় সৌমিত্রবাবুকে নিয়ে বলবো আর কি, ওই মানুষটা, কিন্তু এরকম মানুষ আমি খুব একটা দেখিনি, যে এইরকম লোভ অফ সো কল্ড, আমরা যে টার্গেটসগুলো বলি, সেইটা। আর আমি ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে লাস্ট 12-13 বছর মিশেছি, মানে এরকম বহু আড্ডা, ওই রকম লোক আমি চট করে দেখিনি, যে সত্যি সত্যি কাজের ওপর নিষ্ঠা, ওয়ার্কটা নিয়ে কনসেন্ট্রেট করা। সেটা কবিতা হতে পারে ওনার ক্ষেত্রে, সেটা নাটক হতে পারে, সিনেমা হতে পারে, বা বাগানে জল দেওয়া, বাগান করা হতে পারে, ইউনো। সো হি ওয়াজ এ ডিফারেন্ট পার্সন অলটুগেদার। সো ওনার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডটা খুব একটা ম্যাটার করার কথা না, কিন্তু একটা কথা উনি বলেছিলেন, যে যেদিনকে অ্যানাউন্সড হলো, আমি বাইরে এসে দেখি যে অনেক লোক আমাকে শুভেচ্ছা বার্তা করতে এসছেন।
সেইটা আমার ভাল লাগলো যে ওরা তো কত খুশি হলো যে সৌমিত্রবাবু কেরিয়ার শেষ হয়ে যেত, একটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি, মানে অ্যাটলিস্ট এইটা তো ওই দাগটা তো মিটলো। সো বললো ওদের জন্য আমার খুব ভাল লাগলো সেই দিন, পরের দিন যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অ্যানাউন্সড হলো। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে আরেকটু জানতে চাইবো, কারণ আমার জীবনের খুব আক্ষেপ থেকে গেল, আমার জীবনে একবারই ওনার সঙ্গে দেখা হয়েছিল, খুবই ইচ্ছে ছিল একটা কাজ যদি করার জন্য, ওনার মতো অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা সবার থাকে, সামহাও হয়ে ওঠেনি, এবং মানুষটার সঙ্গে খুব বেশি আলাপও হয়ে ওঠেনি সামহাও, কারণ আমার মনে হচ্ছে যে যেই সময় আমার ওনার সঙ্গে দেখা হয়েছে আই ওয়াজ নট এনাফ ম্যাচিওর টু টক উইথ হিম। ঠিক আছে, তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুমি মানে তোমার ক্ষেত্রে এই লোকটাকে তুমি কীভাবে দেখেছো এবং কি জিনিস ইউ পিকড আপ ফ্রম হিম? দেখো, পিকড আপ ওরকমভাবে এনিউমিরেট করা খুব ডিফিকাল্ট, বিকজ ওগুলো সাবকনশিয়াসলিও ঢুকে যায়। ঠিক, বাট আমার সঙ্গে ওনার শুরু হয় অফকোর্স কাজ দিয়ে, তো অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, তারপরে ওনার আড্ডাগুলো। ইনফ্যাক্ট আমি একটা বইও লিখেছি সৌমিত্রবাবুকে নিয়ে, যেটা ওই কোভিডের সময় বেরোয়, ওনার সঙ্গে আড্ডাগুলো, এবং আড্ডার থেকে যা শিখেছি। এবং দেখো, আড্ডা কালচারটা আমাদের বাঙালিদের মধ্যে চলেই যাচ্ছে, এবং সেটা একটা সাংঘাতিক ভ্যালিউ আছে। প্রপার আড্ডা, নট পিএনপিসি অর গসিপ অর হোয়াট এভার। সেখানে আমাদের জীবনানন্দ দাশের কবিতা নিয়ে কথা হচ্ছে, এবং উনি প্রচণ্ড বই পড়তেন। আমারও ফার্স্ট লাভ হলো বই, তোমাকেই তো বললাম, ফার্স্ট লাভ হলো বই, তারপরে কিন্তু সিনেমা এইসব। এবং আমাদের মধ্যে একটা বই চলাচলির এক্সচেঞ্জ হতো, সুমন এই বইটা পড়েছো? এবং দ্য লাস্ট কনভারসেশন আই হ্যাড, উনি মারা যাওয়ার আগে, আমি ওখান থেকে ফোন করেছি, উনি ইয়াং গ্যালিলিওর ওপর একটা বই পড়েছেন, বললো যে তুমি এসো, তোমাকে ওটা আমি দেবো। বুঝলে তো সুমন, আমি তখন বলছি যে কোভিডে তুমি ঠিক আছো কি না। হি ওয়াজ টকিং অ্যাবাউট গ্যালিলিও, লাস্ট কনভারসেশন। বলো, বুঝলে তো আমাদের যে কথা হয়েছিল না ওই ইটালিয়ান রেনেসা নিয়ে এসে, এইটা আমি বললাম ঠিক আছে, ওটা হবে, তুমি কেমন আছো, মানে এতে। সো ওই আড্ডাগুলোর থেকে আমি যা শিখেছি, মানে শিক্ষার মতো আমার অতটা সফিস্টিকেশনও নেই, বাট উনিও ফোন করে কবে আসছো, ঠিক আমাদের আড্ডাগুলো একটু মানে এতে। তো বিভিন্ন আড্ডা স্টার্টিং, এবং না খুব মাইনার জিনিস, ধরো অভিনয় নিয়ে তো আছেই, উত্তমবাবুকে নিয়ে ওনার চর্চা, মানে উত্তমবাবুর চর্চা, এত বড় যে অভিনেতা, সেটা কিত থেকে আমি এখন শর্মিলা ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম রিসেন্টলি, অনেক ঘটনা যেগুলো হিস্টোরিক্যাল। মানে ধরো আমাকে বলেছিল যে পাটাউডি আর শর্মিলা ঠাকুর এসে গ্র্যান্ড হোটেলে, তখন তো সবাই গ্র্যান্ড হোটেলে, যেই দিন ওনার শুটিংয়ে খিড়কি থেকে সিংহদুয়ার ওই গানটার শুটিং ছিল, তার আগের দিন বললো রাত 3টে অবধি আমি আর টাইগার মদ খেয়েছিলাম গ্র্যান্ড হোটেলে। পরের দিন টাইগারের বড় একটা ম্যাচ, রঞ্জি ট্রফি, তখন রঞ্জি ট্রফি খুব বড় ছিল, বড় একটা ম্যাচ, রঞ্জি বা হোয়াট এভার, ইম্পর্টেন্ট ম্যাচ, আর আমার খিড়কি থেকে সিংহদুয়ার, যেটা লেজেন্ডারি হয়ে গেল, আমরা 3টে অবধি মদ খেয়েছিলাম। টাইগার পরের দিন সেঞ্চুরি করে, আমি খিড়কি থেকে সিংহদুয়ার গানটা সেইকে রেকর্ড করি, এবং টাইগারের সঙ্গে কথাবার্তা, সত্যজিৎ রায় তো ছেড়েই দাও, মানে মানিকদার সঙ্গে অনেক ডিটেলসে, এবং আমি অনেক প্রশ্ন নিয়ে আসতাম ওনার থেকে। আমি পড়াশুনো করে এইসব, আর আমি বলতাম যে নতুন লেখক কার পড়বো বলো, ম্যাক্সিমাম টাইম হি ওয়াজ ভেরি ক্রিটিক্যাল নতুন লেখকদের, বা ওনার শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলির সঙ্গে আড্ডার গল্প। তো সেইগুলো শোনাও আমার জন্য তো একটা, মানে আমরা এই লোকগুলোকে, মানে আমরা ইউনো দে আর লেজেন্ডস টু আস, কিন্তু সৌমিত্রতে এখন আমার মনে হয় যে মানে এটা তো ফার্স্ট হ্যান্ড শুনতে পারলাম এইসব। অ্যান্ড ইট ওয়াজ মিউচুয়াল ইন দ্য সেন্স, ওনার আগ্রহ অ্যাবাউট এভরিথিং। উনি অমর্ত্য সেনের লেখার খুব ভক্ত, বললো ওরকম একটা মনীষী, মানে রবীন্দ্রনাথের পরে আমি কিন্তু এরকম দেখিনি, মানে জ্ঞানের ভাণ্ডার। আচ্ছা, অমর্ত্যদার এই কাজটা নিয়ে একটু আমাকে বলো তো। মানে উনি নিজে পড়তেন, যেহেতু ইকোনমিক্সের ছাত্র না, উনি সব বুঝতে পারতেন না। তারপরে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, অমর্ত্য সেনের বইটা নিয়ে অনেক বললেন, এবং অমর্ত্যদার সঙ্গে মিট করেননি উনি তার আগে কোনো দিন সামনাসামনি। তারপরে আমি বোধহয় নবনীতা দেবসেনের বাড়িতে প্রথম মিটিং হয়, এবং অমর্ত্যদাও, ইটস এ সেপারেট ডিসকাশন। সৌমিত্র কাকু যেরকম আমার এখানের
মানে এত বন্ধুই আমি বলবো, কেন কোনোদিন ওরমভাবে দেখানি, মানে আমি সৌমিত্র চ্যাটার্জি সেটাই ছিল না, অমর্ত্যদা আমার ইকোনমিক্সের সেই সম্পর্কটা আর কি। সো তারপরে আমার মনে আছে আমার যখন ডকুমেন্টারিটা অমর্ত্যদার নন্দনের স্ক্রিনিং হবে, তখন কাকে আর চিফ গেস্ট ডাকবো, অমর্ত্য সেনের ডকুমেন্টারি একমাত্র ওই লোকটাই। আমি আমেরিকার থেকে ফোন করেছি, কাকু এরকম একটা স্ক্রিনিং আছে, সো তুমি একটু চিফ গেস্ট। বলছে আমাকে কিছু বলতে হবে? যে ওই যেরকম ওই ভদ্রলোকের সঙ্গে আমাকে কিছু বলতে বলো না, আমার ভীষণ লজ্জা লাগে, মানে আমার খুব ছোট মনে হয়। আমি বলছি না, উনিও খুব তোমাকে খুব মানে অফকোর্স তোমার কাজ তো দেখেইছে, বাট তোমার লেখাও পড়েছে সব। তারপরে আমার সেই ছবিও আছে অমর্ত্যদা এবং সৌমিত্র কাকুর সঙ্গে একসঙ্গে নন্দনে, অ্যান্ড তারপর থেকে ওদের যোগাযোগ ছিল। মানে আমি এইটা বলতে পারি যে এইরকম দুজন মহারথীকে আমি যোগাযোগ করিয়ে দিই আর কি, আমার দুটো ওয়ার্ল্ডের মহারথী। সো হ্যাঁ, মানে সৌমিত্র কাকুকে নিয়ে বলতে গেলে সন্ধে কেটে যাবে। হ্যাঁ সত্যি তো, মানে ওনার মতো একটা, ওনার যা জীবনের যা এক্সপিরিয়েন্স, সেটা মানে তোমার কথা শুনতে শুনতে হিংসে হচ্ছিল যে সত্যি যদি এটা এবং এটা একটা পার্ট বললাম, মানে ধরো তুমি বোধহয় জানোই উনি শিশিরবাবুর কাছে ওনার নাটকের শুরু, কত মানে ছবি বিশ্বাসের গল্প, বাট এইগুলো আমি তোমায় বলছি তোমার ব্যাকওয়ার্ড লুকিং মনে হচ্ছে তো, কিন্তু আমি ফর এক্সাম্পল ওনাকে বই দিতাম, হান কাং বলে একটি কোরিয়ান অথার, এবার নোবেল প্রাইজ পেলো হান কাং, ভেজিটেরিয়ান বলে একটা বই দিয়েছিলাম, সেইটা পড়ে পাগল হয়ে গেল, বলো আর কি নতুন, এবং আমি বই নিয়ে আসতাম ওনার জন্য, লোভীর মতো বসে থাকতো, মানে নতুন ওয়ার্ল্ড লিটারেচার কি বেরিয়েছে, আফ্রিকান অথার, আমি ভীষণ এইগুলো করি, নানান বিদেশের অথার্স কি ডিসকভার করলাম, আমার মনে হচ্ছে ভেজিটেরিয়ান পড়ে মাথা খারাপ হয়ে গেছে, বলছে এটা কী বই দিলে সুমনে, আচ্ছা আর কি আছে এরকম বলো তো। তো লোভীর মতো কাকিমার কাকুর তারপরে ঝগড়া হতো, বলছে তুমি তো ওইটা আগে পড়বে, আমি ওইটা পরে পড়বো, মানে এরকমভাবে হতো আর কি। সো হি ওয়াজ ভেরি ফরওয়ার্ড লুকিং অলসো, এই না যে সবসময় সত্যজিৎ রায়, কুরোসাওয়া বা ছবি বিশ্বাস এই নিয়ে কথা বলছেন, মানে লেগাসিটা রেখে হি ওয়াজ অলওয়েজ লুকিং ফরওয়ার্ড ইন লাইফ আর কি। আর তার মধ্যে এই যে একটা ইনকুইজিটিভনেস টু নো নিউ থিংস এভরি ডে, এটা তো ইজ জাস্ট মানে ব্রিলিয়ান্ট ব্যাপার একটা, এটা খুব মোটিভেটিংও বটে, কারণ আমি সবসময় ট্রাই করি জীবনে যে আই অ্যাটলিস্ট লার্ন সামথিং নিউ এভরি ডে, অ্যাটলিস্ট মানে কোনো একটা নতুন ইনফরমেশন, সেটা টেকনোলজি, সেটা ছোট হতে পারে, অনেক সামান্য, এনিথিং নতুন জিনিস জানতে পারলে খুব আনন্দ হয় এখনো। তো আরেকটা মানে এইগুলো শুনলে সত্যি মনে হয় যে বেশ কিছু মানুষকে আমরা আমাদের একটা সময় আস্তে 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 চলে যাচ্ছে, এবং তারা চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট সেই মোটিভেশন থেকেই আমার এই অপর্ণা সেনের ডকুমেন্টারিটাও করা, কারেক্ট, মানে এরা ওই পস্থিমাসলি সেলিব্রেট করা, আরে এরকম মানুষ তো এখনো বেঁচে আছেন আমাদের মধ্যে, সৌমিত্র বাবু ছিল, অমর্ত্যদা আছেন, অপর্ণা সেন, আমার একটু ওই রেনেসা মেন অ্যান্ড উইমেন এদেরকে মনে হয়, এই ক্লাসটা সেম, এই যে ট্রেডসগুলো এটা রিনাদির মধ্যেও দেখি, মানে এই যে বাচ্চা সুলভ কিউরিওসিটি, কিছু একটা আনলাম, আমাকে সেদিনকে বললো যে এই বইটা পড়লাম, পড়েছো, আমাকে মেসেজ পাঠালো, আমি তো পুরুলিয়াতে, বললাম চলে গেছিলাম, বলে এই বইটা আমি পড়লাম, বুঝলে তো এইটা একটু পড়ো, তুমি যে বইটা বলেছিলে ওটা কী জানি ওইটা, এবং সব কিছু জানার আগ্রহ, এই ক্লাসটাই বোধহয় চলে যাচ্ছে আমার মনে হয়। তুমি তো একজন ইকোনমিক্সের প্রফেসর, একটা খুবই, আমি যখনই তোমার সঙ্গে এই কথোপকথনটা হবে এটা যখনই জানতে পারলাম বা যখনই কথা হলো, আমার মনে হলো এই প্রশ্নটা প্রথম আমার মাথায় এসছে, এবং যখন আমি তোমার কাজ দেখেছি তখনও এসছে, ইকোনমিক্স একটা সম্পূর্ণ আলাদা শাখা অফ পড়াশোনা, ফিল্ম একটা সম্পূর্ণ আলাদা শাখা অফ ওয়ার্ক, এবং তোমার কাজটাও ইকোনমিক্স নিয়ে, তুমি এই দুটোর মধ্যে ব্রিজটা কোথাও খুঁজে পাও? না, অ্যাপারেন্টলি কোনো ব্রিজ নেই, তবে আমার মনে হয় যে প্রসেসটা যদি দেখো, আমরা মূলত রিসার্চ করি ইকোনমিক্সে, আমেরিকাতে চাকরিটা কিন্তু আমি পড়াই 2 দিন, আমাদের মেনলি মাইনে দেওয়া হয় টু পাবলিশ ইন জার্নালস, তার জন্য রিসার্চ ওয়ার্ক অ্যান্ড সেগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। আমি একটা ধরো ফিল্ম বানাবো, আমি ধরো কাদম্বরী বানানো ঠিক করলাম, আমাকে এবার রিসার্চ করতে হবে ঠাকুরবাড়ি নিয়ে, রবীন্দ্রনাথ বা হোয়াট এভার, আমি
তোমার কাবুলিওয়ালা নিয়ে ছবি বানাবো, ধরো আমি এখানে সব কাবুলিওয়ালা যারা আছে গিয়ে মিশতাম। ইকোনমিক্সের রিসার্চটা অন্য, ইট ইজ মোর স্কলারলি। আমি পুরোনো পেপার্স, বই এইগুলো পড়ছি, একটা পেপারের আইডিয়া এসছে মাথায়, সেটা সো ওই দিক থেকে পুরোটাই সেম। তারপরে ওই পেপারটা লেখা হয়, লেখা হওয়ার পর উই সেন্ড ইট টু জার্নালস, এই ফর জার্নালস, ওটা রেফারিং প্রসেস একটা হয়, বুঝলে তো। সেখানে তোমার পেপারটা করে আইদার দে উইল অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট। সেখানে অন্য যারা স্কলার্স অফ দ্যাট ফিল্ড, যারা খুব এস্টাবলিশ, তারা জাজ করবে তোমার পেপারটার ভ্যালুয়েশন। জার্নাল রিজেক্ট করলো, ফিল্মসেও সেটা একই। আমি দেখবে আই ট্রাই টু রিচ আউট টু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস অ্যান্ড অল, যেটা অ্যান্ড দে উইল অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট। তারপরে অন্য ফেস্টিভ্যালে পাঠাও, ওখানে এই সব। কিন্তু ফিল্মের মধ্যে অনেক লোক ইনভলভড একটা কাজে। ইট ইজ, যখন রিসার্চ করছি আমি আর আমার কো অথর, বা আমি একা এই ফিল্ম, যে কিন্তু সেইটা আমার দারুণ লাগে। এই যে কোলাবোরেটিভ ব্যাপারটা, এইটা আমার দারুণ লাগে। সো দিজ আর দ্য সিমিলারিটিজ, অ্যান্ড আমি এবার বলছি ডিফারেন্সটা, সেইটা ফিল্মস আর ইকোনমিক্সের মধ্যে ডিফারেন্সটা আছেই আর কি। বাট কিছু কিছু টপিকস আমার মনে হয় আমার ইকোনমিক্স শিখা। ফর এক্সাম্পল রিসেন্টলি আমি একটা ছবি করি স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস বলে, সেটা এখানকার যারা আমাদের ময়লা কুড়োয় তাদেরকে নিয়ে ছবি। জানি, আমি ট্রেলার দেখেছি, সুদীপ্তা আছে, ওটাতে সুদীপ্তা আছে, এটা বুসানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, অনেক জায়গায় দেখানো হয়। তো সেইটা আমি গিয়ে ওদের সঙ্গে আড্ডা দিতাম যারা ময়রা কুড়োয়, এবং সেই অভিজ্ঞতাগুলো আমার দারুণ লাগে। ফিল্ড এক্সপিরিয়েন্স অফ মেকিং আ ফিল্ম। এবং দেখো, ফিল্ম বানাচ্ছি যখন, শুধু কিন্তু সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেনের সঙ্গে যে আড্ডা মারছি সেটা না, আমি এই যে ওয়েস্ট কালেক্টরদের সঙ্গে আড্ডা মারছি, আমার প্রোডাকশন বয়দের সঙ্গে একটা কেওড়া আড্ডা হয়, ইউনো। সো এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, এবং আমি কাউকে উপন্নিচ করছি না, আমি অনেকের থেকে বেশি শিখেছি যেটা অনেক পুঁথিগত বিদ্যাতে পেতাম না। এইটা আমার প্রচণ্ড একটা এনরিচিং এক্সপিরিয়েন্স মনে হয় আমার জীবনের ক্ষেত্রে। সো যেটা আমি ইকোনমিক্সে পাবো না। আমি যদি অ্যাকাডেমিক্স হয়ে থাকতাম আমেরিকাতে, হ্যাঁ আমি ভালো চাকরি করি, আমার যেটা বললাম টেনিয়র, এখন ফুল প্রফেসর হয়ে গেছে, মানে দ্যাটস দ্য হায়েস্ট লেভেল। আমি ফুল প্রফেসর, আমার ফ্যামিলি আছে, আমি মায়ামিতে থাকি, জীবনটা একরকম হতো, ভালো হতো। আমি বোধহয় একটু রিস্ক লাভিং পারসন, আমার একটু এক্সপ্লোর করতে ভাল লাগে। সো আমি যখন এটা স্টেবিলিটি হয়, আমি একটু আনকমফোর্টেবল হয়ে পড়ি, একটু বোরিং লাগতে শুরু করে। দ্যাটস ওয়াই ফিল্মস আসা, কলকাতায় থাকা। এবং কলকাতা ছাড়া আমি থাকতে পারবো না, মানে আমার 30 বছর হয়ে গেছে, প্রায় 96-এ গেছি, প্রায় 30 বছরই হলো। বাট আমি কলকাতায়, আমাকে দুবার আসতেই হবে। বছরে দুবার করে আসো? মানে আমি যখন আগের বছর যখন কাবুলিওয়ালা পুরাতন বানাম 5 বার এসেছিলাম, বছরে 2 বার আসি। কারণ আমাদের অ্যাকাডেমিক্সে তো ওইটা আছে না, সামারে একটা বিরাট হলিডে থাকে, উইন্টারে হলিডে, তখন আসতেই হবে। সো ইয়া, তোমার ফিল্মস খুব হিউম্যান রিলেশনশিপ বা হিউম্যানের মানে হিউম্যান ইমোশনসের একটু ডিপার ডাইভ আছে তার মধ্যে। তো এটা কি তোমার কোথা থেকে এই এক্সপ্লোরেশনটা আসে যে আমি একটুখানি হিউম্যান সাইকিটাকে, হিউম্যান রিলেশনশিপের জায়গাগুলোকে, আমি কাদম্বরী বাদ দিচ্ছি, আমি কাবুলিওয়ালা বাদ দিচ্ছি, বাট সেই অর্থে বাকি ছবিগুলোর কথা যদি বলি, দ্বন্দ্ব, সেখানে এই যে এই এক্সপ্লোরেশনটা, এটা কি মানে কি মোটিভেট করেছে তোমাকে এইগুলো এক্সপ্লোর করতে? ফার্স্ট অফ অল, হিউম্যান সাইকি ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং মানে টপিক, ওটা নিয়ে। এবং ওই যে আমি বললাম না, আমার যাত্রাপথ শুরুতে ঋতুদা থেকে শুরু করে বার্গম্যান, এবং তুমি এটাও সত্যজিৎ রায়, ঋতুদা, বার্গম্যান, অপর্ণা সেন, ইউনো, ওইটার থেকে আমার কোনো দিনই যে অ্যাকশন ভীষণ বা এই সব, ওগুলো আমাকে টানেইনি। আমার মনে হয় দ্য অ্যাকশন অফ হিউম্যান, মানে অ্যাকশন ফিল্মের জায়গায় দ্য অ্যাকশন অফ দ্য হিউম্যান মাইন্ড ইজ ভেরি ইন্ট্রিগিং টু মি। তো তার জন্য আমার এই হিউম্যান সাইকোলজি নিয়ে ডেলভ করতে খুব ভালো লাগে। আর ওই তোমার ওই ইকুয়েশনগুলো, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের ইকুয়েশন, সেগুলো এক্সপ্লোর করতে, এবং সেটা তো আনএন্ডিং। ওটার মানে আমরা দুজনে এখানে কথা বলছি, তুমি একটা কিছু ভাবছো আমাকে নিয়ে, তুমি বলছো আরেকটা কিছু, আর ওর সঙ্গে আমার কি চলছে ইকুয়েশন, সেইগুলো আমার দারুণ লাগে এক্সপ্লোর করতে, এবং সেগুলোই আমার মনে হয় সিনেমাতে প্রতিফলিত হয়। হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, তুমি কি
ইন জেনারেল একজন ইন্ট্রোভার্ট মানুষ না এক্সট্রোভার্ট মানুষ? দেখো, আমার মধ্যে মনে হয় যে সবার মধ্যে এই দ্বৈত সত্তাটা থাকে, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে একটু কম, মানে দ্য পার্সেন্টেজ অফ ইন্ট্রোভার্ট, মানে ব্যালেন্সটা, হ্যাঁ ব্যালেন্সটা, মানে সবাই বলো না আই এম অ্যান ইন্ট্রোভার্ট, সেটা মানে মানেটা কি, ডেফিনিশনটা কি, ইটস ভেরি অ্যামারফাস আর কি, এই দুটো ডিস্টিংশন। তো আমার আই উড সে আই এম এ প্রিটি এক্সট্রোভার্ট পার্সন। ইন্ট্রোভার্ট বলতে সেইটা, ইন্ট্রোভার্ট বলতে আমি ডেফিনিশনটা দিয়ে তারপরে বলছি, নয়তো একটু ভেগ লাগে আর কি। ইন্ট্রোভার্ট মানে সব কিছু, এরম কেউ কি আছে যার সঙ্গে আমি শেয়ার করি সব কিছু? না। তো সেই অর্থে আমি ইন্ট্রোভার্ট। এই যে আমি পুরুলিয়া 2 দিন কাটিয়ে আসলাম একা একা, সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড আ লট অফ থটস উইচ অনেক আই এম নট কমফোর্টেবল টু শেয়ার উইথ এনি ওয়ান, মানে এতে। সো সেই দিক থেকে আমি ইন্ট্রোভার্ট, বিকজ আই ডোন্ট হ্যাভ টু শেয়ার এভরিথিং। এবং না, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আগে যেমন আমার ছিল আড্ডা ফাড্ডা খুব ভাল লাগতো, 4-5 জন মিলে। এবং এখানে যখন আমি আসি, একটা মানে কিছু খুব বিখ্যাত আড্ডাই আছে আর কি, আমি চেষ্টা করি নট অনলি ফিল্মের জগতে, ফর এক্সাম্পল শ্রীজাত আমার ভীষণ ভালো বন্ধু, শ্রীকান্ত দা আচার্য আমাদের একটা আড্ডা হয়, এবং সেই আড্ডাগুলো ফ্যান্টাস্টিক, মানে নাথিং অ্যাবাউট যেটা। এবং আরেকবার একটা আড্ডা হয়েছিল আমার ফ্ল্যাটেই, সৃজিত, অনুপম, সুদীপ্তা এরা এবং সৌমিত্র কাকু এসছিলেন, বা ধরো সেদিনকে সুমন দা, মানে সুমন মুখোপাধ্যায়। সো আড্ডা জিনিসটা আমার ভীষণ ভাল লাগে। তো সেইটা আমি নার্চার করার চেষ্টা করি, বিকজ এখানে আমি দেখি যে আড্ডা মানে ফিল্মের সেই কথা, এ কত বাজে ফিল্ম বানিয়েছে, ওর কি বক্স অফিস কি, দ্যাট ইজ নট আর হোয়াট আই এম। যেটা এনরিচিং আড্ডা, যেটা সৌমিত্র কাকু চলে যাওয়ার পরে আমি খুব মিস করি, রীনাদির সঙ্গে ভীষণভাবে হয় সেটা এখন, কল্যাণদা আর রীনাদির সঙ্গে। বাট আমাদের জেনারেশনে আমার মনে হয় উই হ্যাভ ফ্যান্টাস্টিক মাইন্ডস, মানে শ্রীজাত, অনিন্দ হলো তোমার চন্দ্রবিন্দুর অনিন্দ, ও সেদিনকে এসেছিল একটা এইটা আমি চেষ্টা করি যে এই যে আদান প্রদান, সেখানে কিন্তু আমি অ্যাজ আ ফিল্ম মেকার বা ইকোনমিস্ট সেটা নিয়ে কথাই হচ্ছে না, বা শ্রীজাত ওর কবিতা বলছে না আমাদের, বাট কোথাও একটা আমাদের মধ্যে একটা আদান প্রদান হয়, যেটা উই লুক ফরওয়ার্ড টু। এবং প্রত্যেকবার আসলে আমাদের এই আড্ডাগুলো হয়, যেটা আমার ভীষণ মিসিং মনে হয় কলকাতাতে। তুমি আগে সবাই আমরা শুনেছি বিখ্যাত আমরা ওই জাতের মানুষই না, সুনীল, শক্তি, সৌমিত্র কাকু, এদের যে আড্ডাগুলো হতো, এখন সেইগুলোর থেকে যে লার্নিং এক্সপিরিয়েন্স সবার, এবং অজান্তে, মানে তুমি যেরকম বললে না কী কী শিখেছো সৌমিত্র, ওরমভাবে আমি বলতে পারি শ্রীজাতর থেকে আমি কি শিখেছি, বা শ্রীকান্ত দার থেকে কী শিখেছি, বাট আমি লোভী ওদের থেকে জানতে অনেক কিছু। সো এই জিনিসটা, সো সেই দিক থেকে আমি এক্সট্রোভার্ট আবার বলতে গেলে। আমি চেষ্টা করি আড্ডার এই আয়োজনটা করতে 4-5 জন মিলে। সো এই, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যত তোমার থেকে বুঝতে পারলাম যে তোমার রিসিভিং এন্ডটা ইজ অলওয়েজ ওপেন। অ্যাবসলিউটলি। মানে আমার এই যে প্রথমেই তোমার সঙ্গে কথা হলো, আমার তোমার পডকাস্টটা তো ভালো লাগে কেন, আমি স্লো ইন্টারভিউ কথা বললাম, নীলেশ মিশ্রা উনি শোনেন অনেক ইন্টারভিউর কিছু প্রিকনসিভড নোশনস বা সাম আনসার্স দে ওয়ান্ট টু গেট আউট ফ্রম দ্য গেস্ট, ওইটা ভেবে, এখন আমার তো প্রায় 20 বছর হয়ে গেল এই প্রফেশনে, আমি বুঝতে পারি। কিন্তু তোমার আমি পডকাস্টে দেখেছি ইউ আর আ ভেরি গুড লিসেনার, এবং ইউ মেক দ্য, যেমন আমি এখন বলতে পারি, আমি তোমার সঙ্গে কিন্তু আধ ঘন্টা আগে আলাপ হলো, ইউ মেক দ্য পার্সন ভেরি কমফোর্টেবল টু ওপেন আপ, রাইট। অ্যান্ড ওটা ভালো লিসেনার না হলে সেটা সম্ভব না। সো আমি সেইটা, ওই ট্রেডটা আমি ভীষণ লাভ করি, যে আরে এটা তো আমার গেইনের জন্য, মানে আমি কি করেছি, ফার্স্ট অফ অল আমরা কেউই কিছু সেরকম করিনি, আমি কি করেছি সেটা অন্যকে বলে তো কোনো নেই। তার থেকে আমি রিসেন্ট কি পাচ্ছি আমার বন্ধুদের থেকে, আমি অত বড় লোকদের, অপর্ণা সেন, সৌমিত্রর কথা বলছিও না, আমি আমার কোহর্টের কথাই বলছি। সাংঘাতিক ইন্টারেস্টিং মানুষ এখানে আছে, যাদের থেকে আমি, ধরো সুদীপ্তা চক্রবর্তী আমার অসাধারণ অভিনেত্রী মনে হয়, ওর যা বাংলা থিয়েটারের জ্ঞান, কেননা অফকোর্স ওই মাহলেই বড় হয়েছে, আমি বলি আমাকে ক্লাস দাও না, সেটা আমি তোমায় ক্লাস দেবো ফিল্ম স্কুলে, মানে ফিল্ম হিস্ট্রি নিয়ে আমার প্রচণ্ড ইন্টারেস্ট আছে, বা ইকোনমিক্স নিয়ে। ম্যাক্সিমাম লোক আর নট কিউরিয়াস এনাফ টু আর কি, কিন্তু আমি যাদেরকে এই আদান প্রদানটা আমার করতে খুব ভালো লাগে এতে। তো হ্যাঁ,
একদমই মানে তুমি বললে থ্যাংক ইউ। আমি সবসময়ই আমার জীবনে ছোট থেকে বড় হওয়া নিয়েই আমাকে আমার দাদু বলতেন যে আমি একটা রেডিও আসলে সে খুলে দেখতাম রেডিওর ভেতরে কি আছে, হাউ ইজ দিস হ্যাপনিং, ছোটবেলা থেকে। তো আমি চিরকাল খুব কিউরিয়াস, আর আমার সবসময় মনে হতো যে দ্য ওয়ার্ল্ড ইজ এ বিউটিফুল প্লেস আর দেয়ার ইজ এ লট অফ থিংস টু লার্ন, আর আমরা শেষ করতে পারবো না, এই জীবনে শেষ করতে পারবো না। ওই যে ট্রেডটা বললে কিউরিওসিটি, আমি সব মহান লোকদের জিজ্ঞেস করি, অমর্ত্যদাকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ড্রাইভস ইউ টু ইচ ডে লুক ফরওয়ার্ড। বললো আই এম কিউরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এবং মানে আমি রিসেন্টলি একটা বই পড়লাম, লিওনার্দো দা ভিঞ্চির একটা বায়োগ্রাফি, ওয়াল্টার আইজ্যাকসনের। ইনফ্যাক্ট আমি সবাইকে বলি, আমার অভিনেতাদের বলি, ইকোনমিস্টদের বলি, সবাইকে এটা একটা মাস্ট হওয়া উচিত। আমরা লিওনার্দো দা ভিঞ্চিকে মেনলি জানি অ্যাজ এ পেইন্টার, হ্যাঁ, মোনালিসা পেন্ট, বাট এটা জানো যে অ্যানাটমিতে ওনার বিরাট অবদান, মানে জিওলজিতে ওনার বিরাট, সাউন্ড ডিজাইন, মানে সব কিছুতে। এবং ওই বইটা আমি কেন রেফার করি, বিকজ you can find the how a curious mind works এবং the relationship across fields, এবং একটা বড় স্কলার বা একটা বড় আর্টিস্টের এই যে কানেকশনটা করা অফ ডিসপারাট এলিমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড, সেইটাই কিন্তু মাহাত্ম্যটা। মানে বড় স্কলার বা বড় আর্টিস্ট, সৌমিত্র কাকুরও দেখেছি, অমর্ত্যদার দেখেছি, এবং লিওনার্দো দা ভিঞ্চি হলো দ্য গ্রেটেস্ট এক্সাম্পল। আমার মনে হয় দ্য গ্রেটেস্ট ম্যান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান দ্যাট হু হ্যাজ লিভড ইন দি হিউম্যান সিভিলাইজেশন। সেই সময় বসে ও একটা ছবি আঁকবে, কীরমভাবে হাসবে, কোন মাসেলস আমাদের মুভড, ও তো জানে না, তাও তো না, হি ইজ কিউরিয়াস টু নো আমাদের বোন স্ট্রাকচার, মাসেল স্ট্রাকচার। তার জন্য অ্যানাটমি উনি তো জানো তো লাইভ ক্যাডাভার কাটতেন মানে বেতে, টু স্টাডি দ্যাট। তুমি ভাবো কিউরিয়াসিটিটা কি, সেটা তোমার রেডিওর ওটার কিউরিয়াসিটি হতে পারে, বা এটা ছোট বড়োর কিছু নেই, বাট ওইটাই আমার, ওটা না থাকলে আমার মনে হয় জীবনের আনন্দ, বিস্ময় জিনিসটা না থাকলে সেটাই, আর আমার কাছে অ্যাটলিস্ট বাঁচার একটা বিশাল অনুপ্রেরণা হলো এই বিস্ময় অ্যান্ড কিউরিওসিটি, এবং যতটা ফুলফিল করা যায় আর কি সেটা। আর সেটাই কি আনন্দ না সুমনদা, মানে যে প্রত্যেক মুহূর্তে আমি সেদিন আরেকজনের সঙ্গে, সুজিতদার সঙ্গে এপিসোডে বলছিলাম যে আমি যেদিন প্রথম সাইকেল চড়ছিলাম, সাইকেলে হঠাৎ করে আমি দেখলাম আমার বাবা পেছনে ধরে নেই, আর সাইকেলে ব্যালেন্সটা হয়ে গেছে। দ্যাট ফিলিং অফ দ্যাট মোমেন্ট কারেক্ট is the greatest joy, one of the greatest joy of my life. Absolutely. তা আমি যদি ওই জয়টা সেই সময় অনুভব করতে পেরেছি, তাহলে আজকেও যদি আমি একটা ভালো কনভারসেশন করি, আমার তো মানে অতটাই আনন্দ পাওয়া উচিত যতটা আনন্দ আমি ওখানে পেয়েছিলাম। কারণ এভরি টাইম আই এম ফাইন্ডিং সামথিং নিউ, যেটা আমি এর আগে দেখিনি। সো আমার যদি ওই চোখটাই আমি না খুলে রাখি, তাহলে আমি এই জায়গাটা দেখবো কি করে? কারণ যতক্ষণ না আমি সাইকেলে ব্যালেন্স করেছিলাম, ততক্ষণ আমার মনে হচ্ছিল সাইকেলে ব্যালেন্স করা আমার দ্বারা হবে না। এটা কি করে লোকে করে আমি জানি না। সো এই আমি মানে আই সো কানেক্টেড উইথ ইউ এট দ্যাট পয়েন্ট, যে এটা আসলে বোধহয় আমাদের ড্রাইভিং ফোর্স। ফিল্ম মেকিং এর একটা জিনিস নিয়ে তোমায় প্রশ্ন করি আমি, এটা আমার পার্সোনাল কিউরিওসিটি থেকে তোমায় বলছি, আমি সবাইকেই বিভিন্ন সময় জিজ্ঞেস করি এটা, যে ফিল্ম মেকিং ইজ এ কোলাবোরেটিভ প্রসেস। তুমি যেটা বললে অনেক লোকজন একসাথে কাজ করে, অ্যাট দ্য সেম টাইম ফিল্ম মেকিং একটা টেকনিক্যাল প্রসেসও বটে, অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান আর্ট, ইটস এ পিস অফ আর্ট। মানে আমরা আর্ট প্র্যাকটিস করার চেষ্টা করি। এই টেকনিক্যালিটি, এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয় তোমার ইয়েতে, আর সেটা কিভাবে একটা ফিল্মকে ড্রাইভ করতে পারে? আমার খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না টেকনিক্যালি, এবং লেট মি টেল ইউ ওয়াই। ফর এক্সাম্পল, তুমি জানো যে শেখর কাপুর যখন প্রথম ছবি বানিয়েছিলেন মাসুম, মানে যে বিখ্যাত ছবিটা, কোনো আইডিয়া ছিল না ওর ফিল্ম মেকিং সম্বন্ধে। শুনেছি আমি, এটা একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন। এবং এরকম আমি অনেক উদাহরণ জানি। আমার মনে হয় আ ফিল্ম মেকার শুড হ্যাভ আ ভিশন, সেটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এই গল্পটা বলতে চাই, আমি যা দেখছি সেটাকে আমি কনভে করতে চাই টু মাই মেন ক্রু হু উইল ইমপ্লিমেন্ট ইয়োর ভিশন। এবার অফকোর্স তুমি ওই লেন্স লাগাবে না ওই লেন্স লাগাবে, সেইটা ফিল্ম মেকার কিউরিওসিটির থেকেও জানতে পারে, বা
তুমি তো দেখছো ফ্রেমটা, আর এখন তো তুমি মনিটরে বসে, এটা তো 50 বছর আগের ফিল্মের কথা বলছি না। সো ইয়োর ডিওপি, যদি আমি তার জন্য বলি, ফর এক্সাম্পল ডিওপি ইজ লাইক মাই ওয়াইফ ওয়েন আই ডু ফিল্মস। এবং আমার যারা রবি কিরণ আয়াগিরি বলে আমার একজন খুব বিখ্যাত এখন বম্বের ডিওপি, আমরা কিন্তু আমি মায়ামিতে থাকলেও ও বম্বেতে কাজ করছে, আমি সকালবেলা মর্নিং ওয়াকে কী রাগ শুনবো ও আমাকে সাজেস্ট করে। নিখিল ব্যানার্জির দরবারিটা, সুমনদা, ও বাঙালি হাফ, মানে জামশেদপুরে বড় হয়েছে, যদিও তেলেগু। ও এবার এ করলে কিছু একটা বললো, আমি বললাম রাশিদ খানের ওইটা আছে, ঠিক আছে রাশিদ, এরকম আমাদের আদান প্রদান, কিছু একটা পড়লাম, রবিকে পাঠালাম। এটা খালি আমার ডিওপির কথা বলছি, এটা অনেকের সঙ্গেই হয়, মানে অভিনেতা অভিনেত্রী এদের সঙ্গে। তাতে কি হয়, আমার মননটা রবি খুব ভালো জানে, এবং আমি যখন একটা জিনিস বলছি যে আমি এরমভাবে দেখছি ব্যাপারটা, ও কিন্তু বুঝতে পারছে যে আমি কি দেখছি এক্স্যাক্টলি। তারপরে আমি এবার ওটার ইমপ্লিমেন্টেশনটা, কি ফিল্টার লাগবে, কি ক্যানভাস লাগবে, আমার মনে হয় না ইট ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট যে জানা। সো আমার কাছে ওই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আর্টটা সেখানেই চলে আসে। ওই যে ভিশনটা তুমি যে ভাবছো, ফর এক্সাম্পল দ্য চয়েস অফ স্টোরি or what you are going to show on the screen, তোমার পড়াশুনো, তোমার ইন্টারেস্ট ইন পেন্টিং, তোমার এক্সপোজার টু ওয়ার্ল্ড, এক্সপোজার টু আ লট অফ থিংস, সাধারণ মানুষের সঙ্গে, ওগুলো সাবকনশিয়াসলি থাকে, এবং সেটাই প্রতিফলিত হয় তুমি যেটা এবার বলতে চাইছো। তুমি যখন স্ক্রিপ্ট লিখছো কী, বা আমি বলি যে তুমি এডিট যখন করছো, কোথায় কাটবে, ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইয়োর নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হিউম্যান বিইং, এবং সেইটার থেকে। তো তার জন্য আমি প্রথমে বললাম না, তুমি যখন প্রথম জিজ্ঞেস করলে যে কেমন আছো, আমি বললাম যে একটু বেশি কাজ হয়ে যাচ্ছে আমার, সেটা নিয়ে আমার ডেফিনেটলি মনে হয় দ্যাট দেয়ার ইজ অ্যান ইনপুট আউটপুট রেশিও। যে তুমি অ্যাজ এ পার্সন, তুমিও যেহেতু ফিল্ম মেকার, আমিও ফিল্ম মেকার, আমাদের ইনপুটটা, সেটা লিসেনারের ক্ষেত্রে, লিসেনার তুমি তো বলছো কথার, সেটা বইয়ের থেকে হতে পারে। আমি যেরকম প্রচণ্ড বই পড়ি, অনেক ইন্টারেস্টিং সিনেমা দেখি, এবং সেইটা খুব অনেক হাই হওয়া উচিত, আউটপুটটা অনেক, এই রেশিওটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যে যদি আউটপুটটা অনেক বেশি হয়ে যায় তোমার ইনপুটের থেকে, ইট ইজ বাউন্ড টু এফেক্ট ইয়োর কোয়ালিটি অ্যান্ড ইয়োর, তখন আর কি তুমি ওই ফ্যাক্টরির মতো আমি ছবি বানিয়ে যাব, সেইটা আমি চাই না। তাহলে আমার আনন্দটা আর থাকবে না, যেটা আনন্দর কথা হচ্ছে না, আমরা সব কিছুই করি ফর জয় ইজ দ্য ওয়ার্ড, একদম। সো তার জন্য আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট এই গ্যাপগুলো এতে। সো এবার গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে আমি কি পড়লাম, কি শিখলাম, বা আড্ডা দিলাম, বা আজকে তোমার সঙ্গে কথা বলে, বা আমি মুভিতে কোন সিনেমা দেখব, কার সঙ্গে মিশছি, কি আড্ডা মারছি, এগুলো এই না যে ওইটা আমাকে এইখানে হেল্প করবে, ওই রকম ইনস্ট্রুমেন্টাল ভ্যালু হলে গণ্ডগোল আছে। আমরা ফিল্ম মেকাররা দেখবে অনেক সময় বই পড়ি, আমি সেখানে করাপশনের কথা বলছি, আমাদের পড়াশুনোটা হলো এর থেকে কোনো আইডিয়া পেতে পারি কি, বুঝতে পারছো? সেটা একরকমের পড়াশুনো। আমি ধরো ভাবলাম যে আমি কাদম্বরী করব, আমার তখন রবি ঠাকুরকে নিয়ে সব পড়াশুনো করতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। তাছাড়াও একটা পড়াশোনা, যেটা আমাদের ইকোনমিক্সের টার্মসে একটা কথা আছে, জেনারেল হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল হলো, বুঝতেই পারছো, মানে আমাদের যে তার জন্য আমি অনেককে বলি, যে অ্যাক্টরদেরকে বলি যে খুব জিম ফিম করছো, মাথার মালিশটা হচ্ছে তো, মানে বেতে, অ্যান্ড ইউ সি অল দ্য গ্রেট অ্যাক্টার্স, আমি ফরগেট অ্যাবাউট নাসির, সৌমিত্র অ্যান্ড অল, মনোজ বাজপেয়ীকে দেখো, ইরফানকে দেখো, আমির খানকে দেখো, কঙ্কনা আমার খুব প্রিয়, অ্যাভিড রিডার্স এভরিওয়ান, মানে অফ দেম। আমাকে শর্মিলা ঠাকুর সাইফের কথা বলছিল, ওদের মধ্যে অশান্তিকারী না, সাইফ নাই কন্টিনিউয়াস বই পড়ে, ইউনো, এবং ওইটা খুব দরকার। সো অ্যাগেন আমাদের ক্ষেত্রে ওই ইনপুট আউটপুট রেশিওটা সবসময় মাথায় রাখা দরকার, বিকজ নয়তো আমি একটার পর একটা না ভেবে আমি ছবি বানিয়ে যাচ্ছি, অফকোর্স ইট মাইট ওয়ার্ক অলসো, বাট আমার কাছে ওই জেনারেল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টটা নট জাস্ট ফর ইয়োর ফিল্ম। আমি লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে পড়ছি, আমার কি কাজে লাগবে? মানে তুমি বলো ডাইরেক্ট, কেউ একজন বলতেই পারে যে তোমার পরের ছবি তো করছো তুমি পুরাতন একটা মহিলাকে নিয়ে গল্প, লিওনার্দো দা ভিঞ্চি কী কাজে লাগে? সো এইটা মেনটেন করা খুব চেষ্টা করি, জেনারেল হিউম্যান ক্যাপিটাল। বা আমি নিখিল ব্যানার্জির দরবারই শুনছি, কি আমার ডাইরেক্টলি কাজে দেবে? এটা না যে আমি পরের ছবিতে আছে নিখিল ব্যানার্জি দরবারিটি ইউজ করবো, ওটা তো না। এটাতে একটা ওই গাছের মতো সার দেওয়ার ব্যাপার থাকে না, ওই সার দেওয়াটা, তারপরে গাছটা
বেরোবে আর ঠিক, কি। তো ছাড় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর একদমই ঠিক বলছো, ইনপুট আউটপুট রেশিওটা অ্যাবসলিউটলি খুবই ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। ধরো আমি ছোটবেলায় অনেকে বলে যে অ্যালজেব্রা শিখছি, কেন শিখছি, বা ধরো একটা কোনো অ্যালজেব্রা শিখে আমার কি কাজে লাগলো। দ্য পয়েন্ট ইজ ওই পার্টিকুলার টাইমে তোমার মাথার অ্যানালিটিক্যাল পাওয়ারটা ক্রিয়েট করছে টু সলভ দ্যাট ইকুয়েশন। ভেরি নাইসলি পুট। তা ওই কারণে তুমি আজকে কোনো কিছুকে অ্যানালিসিস করতে পারো, Absolutely. তো অ্যালজেব্রা তোমার জীবনে কাজে লাগে, এটা আমার না বিশ্বাস। একদম ভেরি নাইসলি পুট। মানে এই যে অ্যানালিটিক্যাল পাওয়ার, তুমি একটা ধরো ইউ আর স্টাডিং আ পলিটিক্যাল স্ট্রাকচার, যে কেন ডেমোক্রেসিজ আর ডাইং, এটা তুমি বই পড়তে পারো বা হোয়াট এভার, বাট তোমার একটা ফ্রেমওয়ার্ক, অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকার কথা। যদি থাকে তাহলে ইউ উইল মেক গুড বেটার কানেকশনস। ওই যে অ্যালজেব্রার ইকুয়েশনটা তোমার 20 বছর পরে গিয়ে, যদিও তুমি আর ম্যাথ করোই না, সেটা তুমি ফিল্ম মেকার বা হোয়াট এভার সাধারণ কেউ আর কি, ইউ অলসো ডোন্ট নো কোথায় ওটা কাজে লাগে। এক্স্যাক্টলি। সো বাট ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারেক্ট। এবং সেটাও ইনপুট কন্টিনিউয়াসলি আমরা সেই ইনপুট নিয়েই বড় হয়েছি। আর আমাদের এই মানে আমি সবসময় বিশ্বাস করি মিউজিক এমন একটা জিনিস যেটা হলো লিভিং ম্যাজিক আমাদের চোখের সামনে, যে ম্যাজিকটা আমরা প্রত্যেক দিন উইটনেস করি। কারণ এই এবং কোনো খরচা নেই উইটনেস করতে। তুমি আজকাল কানে দিয়ে বেরিয়ে যাও, অফকোর্স তুমি যদি লাইভ, আমি যদি বিলায়ত শুনতে পারতাম তো হয়েই যেত, আমাদের সেই সুযোগ হয়নি, বা এখনকার অনেক ভালো আর্টিস্ট আছে, বাট এখন এত সুন্দর কানে দিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে যাও বা কোথাও বেরিয়ে যাও, বা তোমার মন খারাপ করছে সন্ধ্যাবেলা বসে বাক শোনো, সেটাও একটা ওয়ে। সো হ্যাঁ, মিউজিক ইজ সামথিং উইচ ইজ সো ইম্পর্টেন্ট ইন লাইফ। মোটিভেশনের কথা তো বললে, আরেকটা জিনিস, আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে কথা হলো, আরেকটা জিনিস আমাকে বলো, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মানুষের সঙ্গে তুমি কাজ করেছো, এবং দুটো কাজ করেছো এখনো, নোবেল চোর এবং কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তী, ইনি একজন লেজেন্ডারি মানুষ বলেই আমার মনে হয়, এবং লেজেন্ডারি মানুষের চেয়ে বড় কথা আমার ওনাকে অভিনেতা হিসেবে ইনক্রেডিবল মনে হয়। মানে আমার মনে হয় না মিঠুন চক্রবর্তী এখনও অব্দি বোধহয় নিজের সম্পূর্ণটা দিতে পেরেছেন, তার মধ্যে অনেক আছে বলে মনে হয়। তুমি কিভাবে লোকটাকে দেখেছো, আর মানে হোয়াট ইজ মিঠুন চক্রবর্তী? ভেরি গুড কোয়েশ্চেন, হোয়াট ইজ মিঠুন চক্রবর্তী? বিকজ আমি যখন নোবেল চোর করব ঠিক করলাম, এবং আমি যখন একটা স্ক্রিপ্ট লিখি, আমার মেন কাজটা, মেন একজন দুজন মাথায় থাকে, আমার লিখতে সুবিধা হয়। আমি জানি যে এটা মিঠুন করলে কি করবে বা সৌমিত্র করলে কি করবে, এবং আমার, বিকজ আমরা যখন স্ক্রিপ্ট লিখি তুমি তো জানো যে একটা ভিজুয়ালটা পুরো মাথায় রেখে কীরকম ডায়লগ দেবে এইসব। এবার আমি তো লিখে ফেলেছি মিঠুন চক্রবর্তীকে ভেবে। অ্যান্ড রিমেম্বার, মিঠুন চক্রবর্তী নোবেল চোরের সময় তার আগেই মিনিস্টার ফারাকেষ্ট, হাবি জাবি এসব করেছেন, ভেরি এক্সপেন্সিভ। উনি চট করে বাংলা ছবি করেন না, এই সব আছে আর কি। আমি তো লিখে ফেলেছি। এবার প্রডিউসারকে বললাম যে তাহলে কী করার, বলছে অন্য কাউকে না। আর আমার এইটা আছে, বিকজ আই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড ফাইন্যান্সিয়ালি ফ্রম মেকিং ফিল্ম, আমি তাহলে করবো না। আমার অনেক আইডিয়াস আছে, এটা মিঠুন না করলে আমি করবো না। মানে আমি বললাম না, আমি একবার ওনাকে শোনাই অ্যাটলিস্ট। সো মার্ড আইল্যান্ডে ওনার বাড়িতে যখন গেলাম, আর রিমেম্বার মিঠুন চক্রবর্তী আমার ছোটোবেলায় আমরা সবাই ডিস্কো ডান্সার, ফিজো ডান্সার, ডান্স, ওই মিঠুন চক্রবর্তী ফ্যান ছিলাম। তখন তো এত মানে, তখন দেখো অমিতাভ মিঠুন নিয়ে বড় হয়েছি, বলতে অস্বীকার তো লাভ নেই, পরে গোবিন্দা। সো মিঠুন একটা অন্যরকম ব্যাপার ছিল। তো আমি গেছি দেখা করতে। তার আগে আমাকে অনেকে বলেছিল যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তুই কিন্তু পারবি না, মানে ইন দ্য সেন্স ওয়েভলেন্থেই মিলবে না, বিকজ সৌমিত্র, অপর্ণা সেনের সঙ্গে তোর রিলেশনশিপ বুঝতে পারি, বাট মিঠুন কিন্তু অন্য কেওড়া মাল, পুরো সুপারস্টার। ও সারা ডিরেক্টরদের পাত্তাই দেয় না, এসব অনেকে, আমি ওগুলো শুনি না। দেখবি ইন্ডাস্ট্রিতে অনেকে অনেকের ব্যাপারে কথা বলে, এবং আমি বলছি না, তাহলে আমি করবো না। যদি আমার মনে হয় যে মিঠুনকে কন্ট্রোল করতে পারবো না বা উনি করবেন না, তাহলে তো হয়েই গেল, নোবেল চুরি করবো না তাহলে। সো আমি যাওয়ার পর উনি শুনে বললেন যে কী করে মাথায় আসলো আইডিয়াটা, এই নোবেলটা চুরি হয়েছিল তো আমরা সবাই জানি, কিন্তু বাহ খুব ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু পয়েন্টার্স দিলেন, বললেন যে আমি করবো, আমার খুব ভালো লেগেছে এটা ছবিটা। এবং তারপর থেকে নোবেল চোর করলাম,
আমার যেটা শিক্ষা হলো যে আমরা রবীন্দ্রনাথ, বার্গম্যান বা কাফকা, কামু এইসব পড়ে, আমি প্রেসিডেন্সির ছেলে ওই সব, কিন্তু এই লোকটার থেকে জীবন শিক্ষা, ওরকম লাইফ তো আমরা কেউ কাটাইনি। ওইটা এত পাওয়ার আছে আমাদের আর কি। আমরা সবসময় না একটা মাপকাঠি করি যে কীরকম শিক্ষিত লোকটা, কীরকম শিক্ষার ব্যাপারে আসছি মিঠুন চক্রবর্তীর ওই শিক্ষাটাও আর কি। তো শিওর ওনার কথাবার্তার ধরন ইজ কী করছিস টাইপের একটা ব্যাপার আছে, এবং আমার পার্সোনালি মনে হয় ওটা একটা ইন্টেনশনাল ফাসাডও অনেকটা, মানে এটা আমি দুটো কাজ গভীরভাবে করে বলছি। এবং নোবেল চড়ে কাজ করার সময় যেটা তুমি বললে অ্যাজ অ্যান অভিনেতা, হিজ সিনসিয়ারিটি অ্যান্ড অল, এখন যদিও বোঝে যে ডিরেক্টর ইজ নট শিওর, ও খুব রেগে যায় যে আজকাল হয়েছে না যে 5টা অ্যাঙ্গেল থেকে শট নিলাম, বলছে তোর এডিটটা কী বল, ওই সব প্রথমেই বললো এই শটটা কেন নেবো আমি, তোর এডিটটা কী। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ফার্স্ট অফ অল সিনসিয়ার, উনি কিন্তু ফাট করে বুঝে যান যে সিনসিয়ার, এত তো অভিজ্ঞতা তো বম্বে ফম্বেতে সব, হি ইজ সিনসিয়ার ফার্স্ট অ্যান্ড হি নোজ হোয়াট হি ইজ ডুইং, হি উইল গিভ 100%, মানে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। রিসেন্টলি আমি দেখলাম একটা আনন্দবাজারে বেরিয়েছিল, আমি জানি না দেখেছো কি না, মিঠুনের নাম না দিয়ে যে এই লোকটা শর্ট দিতে চায় না, অনেক প্রবলেমস করে, অফকোর্স ইজ নট ইজি টু ওয়ার্ক উইথ, কিন্তু ম্যাক্সিমাম সময় আমার সঙ্গেও ঝগড়া হয়েছে, ঝগড়াগুলো ফর দ্য গুড অফ দ্য ফিল্ম, সেইটা আমি জানি, মানে এটা এখন আমি জানি। এবং এই যে লোকটার এবার পড়াশোনার দিকে, জীবন এক্সপিরিয়েন্স তো বললাম, ফার্স্ট অফ অল এফটিআই এর লোক, এইবার কাবুলিওয়ালা করতে গিয়ে যেন একটা আত্মিক সম্বন্ধ হয়ে গেল আবার মানে মিঠুনদার সঙ্গে এত বছর পরে। হি ওয়াজ টেলিং মি অ্যাবাউট হিজ ক্লাসেস ইন এফটিআই, বললো অবজারভেশনের ক্লাস ছিল, কেউ করতো না অবজারভেশন অফ অ্যান অ্যাক্টার ইজ সো ইম্পর্ট্যান্ট, সেইটা নিয়ে ডিটেলসে। এবং যেটা জানে না লোকেরা, এই লোকটা ওর সিনেমা দেখা, এই যে আমরা আজকালকার জেনারেশন যা যা ছবির কথা বলছি না, হি ইজ কমপ্লিটলি আপ টু দ্যাট। উই হ্যাভ টকড অ্যাবাউট ডেভিড লিনস এডিটিং উইথ মি, কেউ বললে বিশ্বাস করবে ও তো খালি কেওড়ামো করে, অফকোর্স কেওড়ামো করে, বাট ইন সিরিয়াস কনভারসেশনস আই হ্যাড অ্যাবাউট ইউনো তোমার ডেভিড লিন বা বিখ্যাত মার্টিন স্করসেসে, ওর এখনকার যে ছবি তোমার সেই নিয়ে কথাবার্তা, অ্যান্ড হি ইজ ভেরি মাচ ইনটু দ্যাট, কিন্তু ওটা কিন্তু বাইরের লোককে দেখতে মানে বোঝাতে দেয় না আর কি, ওটা একটা ইন্টারনাল পার্ট, ইন্টারনাল ওনার একটা পার্ট আর কি। রোজ সকালবেলা উঠে হি মেডিটেটস, অ্যান্ড কাবুলিওয়ালার সময় তো দ্য ইন্টারাকশন ওয়াজ সো গুড, মানে আমি ওনাকে যখন শ্রীকান্ত মহতাকে বললাম যে আমি কাবুলিওয়ালা, ও তো খুব উঠে চড়ে বসলো, আমি বললাম কিন্তু তার আগে মিঠুন প্রজাপতি করেছে জাস্ট, আমি বললাম মিঠুনদা না করলে কিন্তু আমি করবো না, তো মিঠুন যদি রাজি হয় বললো তুমি একটু বলে দেখো না মিঠুনদাকে। তো আমি মিঠুনদাকে বললাম ফোন করে, প্রজাপতি তখন রিলিজ করেছে, হ্যাঁ দেখলি প্রজাপতি এসব, আমি বললাম যে আমি 2-3টে সিনের কথা বললাম প্রজাপতি এসব, আমি বললাম তারপরে একটা রিকোয়েস্ট আছে, আমি কাবুলিওয়ালা করতে চাই, আমি শ্রীকান্তের সঙ্গে এই মিটিং হলো, আমি শ্রীকান্তকে বললাম যে মিঠুনদা করলে আমি করবো, নয়তো না। আমি জানি ও লোভটা কোথায়, মানে এটা যে একটা চ্যালেঞ্জিং রোল, অফকোর্স ছবি বিশ্বাস করেছেন, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ টু হিম, বলে আমার তো অন্য ছবি কমিটেড আছে, হ্যাঁ কমিটেড ছিল, কিন্তু অনেক কিছু ভাজরুং বললো। আমি তারপরে বললাম যে আমি স্ক্রিপ্টটা লিখবো, তুমি হ্যাঁ বললে, আমি কি স্ক্রিপ্টটা লিখবো না, তারাই কিন্তু অনেক কিছু একটু পজ দিয়ে বললো লেখ, তারপরে দেখছি। এবং পরবর্তীকালে আমি জানি ওর একটা ছবি কমিটেড ছিল, ওটাকে কাটিয়ে দিয়ে এইটা করে কাবুলিওয়ালা। আমি বললাম এরপরে কিন্তু আমি তারপরে অন্য ছবি, আচ্ছা ঠিক আছে লেখ, তারপরে দেখছি। ওই যে প্রথম কনভারসেশন হলো, হিজ ওয়ার্ক স্টার্টেড, মানে তুমি কাবুলিওয়ালা দেখলে বুঝতে পারবে ওই যে অভিনয়টা দিয়েছেন, আমি ওটা কারুর থেকে পাবো না। এবং এটা আমি সব অ্যাক্টার্সদের এখন বলি, অনেক অ্যাক্টার্স স্ক্রিপ্ট তো পড়েই না, 2 দিন আগে ঢুকলো, হ্যাঁ কী আছে সাট করে মেরে দিলাম, হ্যাঁ বড় অ্যাক্টার। মিঠুনদা শুরু করলো, এবার মায়ামির থেকে আমার ফোন কল শুরু হলো, এতে বললো যে আমার একজন যখন স্ট্রাগলিং ডেজে আমাকে ফোনে আমাকে ডায়ালগটা শোনাচ্ছে,
ডায়ালগ ডেলিভারি, কারণ ওদের হিন্দিটা তো একটু ওদের কেডেন্স এই সব অন্য রকম। আমি তার আগে কিন্তু রিসার্চ, যখন মিঠুন বলেছে স্ক্রিপ্টটা লেখ, আমার স্ক্রিপ্ট লেখার আগে আমার এই কাবুলিদের সঙ্গে মিশতে হবে। ওই ভবানীপুরে ওদের একটা বড় ডেন আছে, ওদের ওখানে গিয়ে প্রচণ্ড আড্ডা হলো, ওদের ম্যানারিজমস, কথা বলারে আমি ভাবছি যে মিঠুনদা কি ওদের কাছে তো নিয়ে যেতে পারি না, ওদের কাউকে আনবো মিঠুনদা কাছে, আমি কি রেকর্ড করে পাঠাবো। উনি ফোনে আমাকে বলছেন, আমি দেখছি হুবহু কাবুলিদের মতো কথা বলছে। আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে, কি পাস করলাম তো, আমাকে কথা বড় বলছে। আমি বললাম যে এটা কোত্থেকে তুমি জানলে? তখন বললো যে আমি যখন স্ট্রাগলিং ডেজে বম্বেতে, আমি নামটা ভুলে গেছি ভদ্রলোকের, একটা কাবুলি ওকে থাকতে দিয়েছিল, তখন থাকার জায়গা নেই, मटन मटन बोलतो, मटन तू सबसे बड़ा स्टार होगा বম্বে। তখন স্টার বম্বে মানে ও তো তখন ভিক্ষে করে বেড়াচ্ছে বম্বেতে আর কি, এবং খাবার ওর জন্য নিয়ে যখন ও তারপরে স্টারও ছিল, ওর জন্য খাবার নিয়ে আসতো এই সব। বললো তুই যখনই বললি না কাবুলিওয়ালা, আমার নামটা সরি আমার মনে পড়ছে না এখন, বললো ওর কথা মনে হয়ে গেল, সাট করে মেমোরির থেকে নিয়ে আসলাম ওটা, এরকম ভাই কথা বলে সাট করে মেমোরির থেকে নিয়ে আসলাম, এই যে আমি কথা বলছি না ও কথা বলছি কিন্তু, এই করে শুরু করলো। অ্যান্ড আমি বোর করতে চাই না বেশিক্ষণ মিঠুন চক্রবর্তীর প্রসেস নিয়ে আর কি। উই স্টার্টেড টকিং, স্ক্রিপ্টটা শোনা, আমি শ্রীকান্ত গেছিলাম ওর বাড়িতে, স্ক্রিপ্টটা শোনালাম, তখন ডায়ালগ করে বললো, ওনার যা অবজেকশনস, ওনার যা ততদিনে হি নোজ মি, আই নো হিম ভেরি ওয়েল। আমরা একটা ছবি করেছি অ্যান্ড আমাকে বোঝে এত ভালো খুব কম লোক আছে। ও জানে আমার সঙ্গে ঝগড়া হবে কোথায়, কি হবে না হবে এসব জানে, মানে এতে, এবং ডাবল আইকিউ আমার থেকে। সো এইবার ও বলল যে সুমন, যেদিনকে আমার মনে আছে লুক টেস্ট ছিল, লুক টেস্ট করতে এসছে SVF-এর অফিসে, বললো আগের দিন আমায় ফোন করেছে, ফোন করে বললো যে আমি রেকর্ড করব আমার ডায়লগগুলো, তারপরে তুই শুনবি আমি শুনবো, ঠিক আছে? এই যে তুই ডায়লগগুলো ইয়ে করেছিস, ঠিক আছে। তো SVF-এ বললাম, ওরা রেকর্ড করলো, রেকর্ডিংটা শুনলো, হাফ করে বন্ধ করে দিল নিজে একটু, ওখানে অফিসেই হচ্ছে কিন্তু বিড়বিড় করতে গিয়ে বিড়বিড় করতে বলছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বুঝতে পারছো? মানে সামহাউ হি ইজ টকিং টু হিমসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টার, মানে এতে। তারপরে আমাকে বেরোনোর সময় বললো, নোবেল চোরেরা দিয়েছিলাম, চল এটা একটা খেলাটা খেলে দিই, বা এটা বলছি মিঠুন চক্রবর্তী উইল চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তী, এটাতে বুঝতে পারছিস তো, এরকম রোল আমি তো পাই না তো আমরা এরকম মেয়ে। সো অ্যান্ড দেন ওয়েন দ্য শ্যুট স্টার্টেড, আমি জাস্ট একটা ঘটনা বলছি, মানে এরকম প্রচুর ঘটনা আছে। লাস্ট সিনটা যেটা কাবুলিওয়ালার মেইন সিন, এবং আমি জানি তার আগে মিঠুন চক্রবর্তী কোনো ইম্পর্ট্যান্ট সিন থাকলে ও পুরো নিজেকে আইসোলেট করে দেয়। তারাই কিন্তু সে কেমন করছে, কী করছিস, তো দেরি হচ্ছে কেন, এর সঙ্গে ইয়ার্কি মারছে, ফাজলামো করছে, এসব আবির সোহিনী এরা ছিল, এসব করছে। লাস্ট সিনের আগে আমি আমার প্রোডাকশনকে বললাম কাউকে আসতে দেবে না কাছে ওনার, বিকজ হি উইল, ছবিটা দাঁড়িয়ে আছে ওনার লাস্ট সিনের অভিনয়ের ওপর। আমরা কিন্তু অনেকবার রিহার্স করেছি তার আগে। এবার উনি লাস্ট সিনের আগে আসলেন, এসে আবিরের কোলে বসে পড়ছে, সোহিনীকে বলছে কী সব করছিস সব। তখন আমাকে দীপঙ্কর যে আমার প্রোডাকশনের বললো, সুমনদা আমরা কিন্তু রেডি ছিলাম, উনিই তো চলে আসলেন এখানে। আমি বললাম হয়তো উনি জাস্ট মেকআপ ভ্যান থেকে আসবেন, এসে শটটা, কেন তারাই কনসেন্ট্রেট করবে মেকআপ ভ্যানে করে, এসে শটটা দেবে। বললো তুই তো আধ ঘন্টা আগে চলে আসলো, নিজেই তো ফাইজলামো করছে, এই করছে। আমিও মনিটরে বসে আছি, আমি বুঝতে পারছি না, আমার ছবি কিন্তু ডুবে যাবে যদি মিঠুন এইটা না ডেলিভার করে। তারপরে হি ডেলিভার্ড ইট, এবং আই স্টার্টেড ট্রাইং নট জাস্ট বিকজ দ্য কন্টেন্ট অফ দ্য সিন, আই ওয়াজ সিইং হিজ টেকনিক্যালিটি অলসো, ইন দ্য সেন্স দ্যাট ও কিছু জিনিস করলো ও নিজেও জানতো না। একটা বড় অভিনেতার না অনেকটা প্রেপারেশন থাকে, কিছুটা ওই যে মোমেন্টে একটা অর্গ্যানিক কিছু বেরোয়, ওটাই হলো ম্যাজিকটা। ওখানে একটা ম্যাজিক হলো, এবং তারপরে হি হ্যাড টু রিক্রিয়েট দ্যাট, মানে এতে ছোটো টাইটাল লেন্সে ওই টেকনিক্যাল পারফেকশন, মানে জাস্ট ভাবা যায় না। আমি না জাস্ট আই স্টার্টেড ট্রাইং লিটারেলি। মিঠুন দা তারপর আমাকে সামলাচ্ছে, এই দে জল দে ওকে, এই সব করে কেউ ঠিক তো সব করে, তারপরে চলে গেল। তার আগে বলি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই টেকনিক্যাল পারফেকশনটা কোত্থেকে তোমার?
ও দেখবে যে ও যখন শ্যুট করি, আমি যখন দেখছি এই কোরিওগ্রাফি করলাম, এইসব লাইট নেবে ফাট, অন্যের লাইট যাতে না কাটে, অ্যান্ড কিরম একটা মানে ভেতরে মজ্জায় চলে এসছে। তখন বললো এইগুলো কেউ প্রশ্ন করেনি হবে, বুঝলি তো, এই টেকনিক্যাল তুই তো বুঝতে পারছিস। বললো আমি যখন মৃগয়া করছিলাম, কে মহাজন সিনেমাটোগ্রাফার ছিলেন বিখ্যাত, মৃণাল সেনের সব, বলছে প্রথম ছবি সিন আছে, আমি ফাটিয়ে অভিনয়ের জায়গা আছে। আর মৃণালদা আমাকে পুরো কোরিওগ্রাফিটা বুঝিয়েছে। কে মহাজন ক্রেনের ওপরে, বলছে ওখান থেকে শটটা নিচ্ছে, এরকম ভাই ক্রেনটা ডাউন হবে। আমি পুরো চার্জড আপ হয়ে, আমি সব কথা বলতে পারছি না, ওনার সব কথা এখানে বলা যাবে না, আমি চার্জড আপ হয়ে ফাটিয়ে হঠাৎ করে কাট শুনলাম কে মহাজন বললো লিফটটা এই কি বলে ক্রেনটা নামাও। ক্রেন থেকে নামলো, এসে বললো পুরো ইউনিটের সামনে সপাটে একটা চর। बोलছে যে बहनचोद मृणालदा तुझको ये सब दिखाया कोरियोग्राफी, तू खुद का एक्टिंग दिखा रहा है, ক্যামেরা ফ্যামেরা ये सब कुछ नहीं है। বলো আমি না এরম তাকিয়ে আছি, আমি প্রথম ছবি, সবার সামনে এরম চড় মেরে দিল, মানে এতে বলি চড়টা ভুলিনি সুমন কোনোদিন। তারপর থেকে টেকনিক্যালিটিস নিয়ে অ্যাক্টিং যে শুধু আমার যা ইচ্ছা করছি এ না, ইট ইজ আ মিডিয়াম ওয়ার হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লাইট, থিঙ্ক অ্যাবাউট দ্য কোরিওগ্রাফি, হোয়াট দ্য ডিরেক্টর ওয়ান্টস। বলে এই যে টেকনিক্যালিটি, তো আমি এই টেকনিক্যাল এটা দেখলাম, বিকজ অ্যাজ এ ডিরেক্টর আমি আর কেউ বুঝতেও পারবে না কী করলো। এইবার রিমেম্বার ও এসে যে ফাইজলামও করলো সবার সঙ্গে আগে, আমি ওটা বুঝতে পারলাম না কী হলো প্রসেসটা। আমি তো মিঠুন চক্রবর্তীর প্রসেসটা জানি। পরের দিন সকালে শ্যুট, আর আমি টিপিক্যালি আগে একবার দেখা করতে যাই সকালবেলা, আমার যা প্রশ্ন তার আগে কিন্তু রোজ সকালে রিমেম্বার আমি জানি 5:30টায় উনি ঘুম থেকে ওঠেন শুটিং থাকলে, আমারও শুটিং থাকলে আগের দিন আমি 2টোয় বাড়ি ফিরলেও আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা প্রিপেয়ার করতে হয়। আমি 6 মাস ধরে কিন্তু প্রিপেয়ার করছি, ওই ডিরেক্টরের একটা লাস্ট মোমেন্টের ম্যাজিক হয়, যেটা কিন্তু এতদিনে হয়নি। আমি জানি ওই উঠে গেছে, রেগুলার মেসেজ, উঠেছিস আমাকে বলছে, আমার হ্যাঁ উঠেছি, তুমি উঠেছো, নয়তো মেসেজ করলাম কী করে বলে। অ্যান্ড হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য সিন। আমাদের 6 মাস ধরে কিন্তু কথা হয়েছে সুমন, এটা আমি ভাবছিলাম যে এই যে উচ্চারণটা কিন্তু আমরা যে করলাম এটা কিন্তু ঠিক না, বা এই জায়গাটা এই ঠিক না, ওই ঠিক না। উই হ্যাড এ কনভারসেশন ফর হাফ অ্যান আওয়ার, বহুদিন হয়েছে, রাত সকাল 5:30 6টার সময়। উনি তখন কিন্তু বসে আছেন স্ক্রিপ্ট নিয়ে, অফকোর্স ইন দ্য ফিল্মস দ্যাট হি থিঙ্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা হলো, এটা রেগুলার হতো। আমি সকালবেলা গিয়ে আমার একটা কিছু সমস্যা হচ্ছে, আমি ওনাকে বলে আসলাম, বললো তা কী করবো, আমি সেটা তোমাকে দিয়ে, এটা তোমার প্রবলেম, কী করে করবো। একটা সিন ছিল যেখানে একটা পড়ে যায় জিনিস, আমি বুঝতে পারছি না কী করে সেটা করব। ও ফাট করে আমি জানি যে ও সেটা সলভ করে দেবে। পরের দিন সকালবেলা আমার তাড়া আছে, বৃষ্টি আসতে পারে, যেরকম ডিরেক্টর দেয় তাড়া, আমি যাইনি, আমাকে ডেকে পাঠিয়েছে, বলছে ডিরেক্টর আসলো না তো গুড মর্নিং বলতে। ভীষণ সুইট লোকটা, ওরম একটা বাহ্যিক অ্যাপিয়ারেন্স। আমি গেছি ওনার মেকআপ ম্যানে, বললো যে কিছু তো বললি না কালকে সিনটা। আমি বললাম তার আগে কিন্তু একটা ঝগড়া হয়েছে মেজর আমার আর ওর মধ্যে, ওই সিনের আগেই, অফ কোরিওগ্রাফি, হি ওয়ান্টেড সাম আদার ওয়ে, এই সব যে। আমি লাস্টে তোমার ওই ঝগড়ার পরে সিন হলো, ও বাড়ি চলে গেল, হোটেলে চলে গেলো, আমি জাস্ট লিখলাম আই লাভ ইউ। ও বুঝে ফেলেছে আমার কি মনে হয়েছে সিনটা। আমি বললাম ওই তো আমাদের তো মেসেজ এক্সচেঞ্জ হলো, চুপ করেছে। আমি বললাম যে একটা প্রশ্ন বলো তো, এই যে তুমি কি করলে, মানে ওই যে খিল্লি করলে, এটা তুমি না, আমি তো জানি, আমি প্রোডাকশন করে, এই জন্যই তো ভালো লাগে, বুঝতে পারছিস তো, প্রসেসটা কেউ জানতে চায় না। তখন হোয়াট হি সেড ওয়াজ সো নাইস, মানে এটা আমি সব অ্যাক্টারদেরও বলার চেষ্টা, বা তোমাদের শ্রোতাদেরও যারা অ্যাক্টার এটা শুনছে, বললো যে তুই এটা নোটিস করেছিস, তুই যখন তুই রিহার্স করছিলাম মেকআপ ফ্যানে, একটা তো গ্রাফ থাকে পুরো সিনটার, আমি তার আগে, অ্যান্ড ওনার মেয়ে আছে, অ্যান্ড হি ওয়াজ রিলেটিং ইট টু মিনি এবং ওনার মেয়ে, সব অনেক আগে কেঁদে ফেলছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। আমি তখন বললাম যে সিনেমা মারা যাবে, আমি রাত্রিরে বাড়িতে গিয়ে আমার ঘুম আসছে না, যে আমি ওই সিনটা করতে গিয়ে আমার যদি আগে, তাহলে আমার গ্রাফ ফাফ গেল ভোগে, ইউনো হোয়াট উইল আই ডু। আমার টেনশান হচ্ছে, আমি তোকেও বলতে পারছি না, তুই নার্ভাস হয়ে যাবি, বললে যে মিঠুনদা ঠিক হচ্ছে, এটা কী করে হয়, তুই বারবার রিহার্সালে দেখলি তো, আমি কিন্তু আগেই কেঁদে দিচ্ছি, আই এম নট বিং এবল টু ক্যারি মাই ইমোশনস টু দ্যাট, ওই কন্ট্রোল অফ ইমোশন আমি সেটা পাচ্ছি না। বললো আমি সকালে উঠে ঠিক করলাম, এতবার তো তোর সঙ্গে রিহার্সাল হয়েছে,
এতে আমার ওটা সাবকনসিয়াসলি ঢুকে গেছে, লাইন ফাইন যা যা আমরা করব, এবং সকালে গিয়ে রিয়েছে আই উইল ক্লিয়ার অফ মাই মাইন্ড। আমি ভাববো না যে এটা এত ইম্পর্টেন্ট সিন, আমার কিন্তু এই গ্রাফ ফাফ হাবি জাবি এগুলো আমার সাবকনসিয়াসলি ঢুকে গেছে, কিন্তু আমি পারছি না কন্ট্রোল করতে ইমোশন। ওই যেটা করলাম, আই জাস্ট ব্ল্যাঙ্কড আউট মাই মাইন্ড অফ দ্য সিনটা ভাবার। যখন অ্যাকশন বললি অটোমেটিকলি ওগুলো চলে আসলো, ওই কন্ট্রোলটা আর কি। সো দ্যাট ওয়াজ দ্য রিজন আমি ডিসাইড করলাম যে আমি ওই ক্যারামগুলো করবো গিয়ে, যাতে আই ক্লিয়ার। এটা তোমায় একটা উদাহরণ দিলাম, মানে এটা একটা উদাহরণেই যা বোঝা গেল। অ্যাবসলিউটলি, মানে এমনি হি ইজ নট মিঠুন চক্রবর্তী, মানে ইয়ার্কি নাকি, মানে এরকম লেভেলে একটা অ্যাক্টর, মানে বোথ কমার্শিয়াল অ্যান্ড মানে তাদের কথা বা ইউনো এত সিরিয়াসনেস অ্যাবাউট দ্য ক্রাফট। ইফ হি থিঙ্কস দ্যাট দিস প্রজেক্ট ইজ এ চ্যালেঞ্জড, ইট শুড বি চ্যালেঞ্জড, ইউনো। আমি রিসেন্টলি কিছু ওনার ছবি দেখেছি, আমার একদম আমি বুঝতে পারছি কী লাইনটা আছে, এই ঠিক আছে পার্সেন্টেজ খেলে দেবো, মানে এটা আমার মনে হয়েছে। কিন্তু ইফ হি ফিলস চ্যালেঞ্জড, হি উইল, ইজ প্রসেস ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স জাস্ট আর কি। তো আমি সেইটা, এবং তারপরে আই মিস হিম সো মাচ অ্যাজ এ পার্সন, যে কি বলবো আর কি, মানে এবং রিমেম্বার শুরু হয়েছিল যে তোর সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো কানেকশন হবে না, অ্যান্ড আই ফিল সো এনরিচড। এত ওনার গল্প শোনা, মানে ওনার বাবার সঙ্গে ওনার রিলেশনশিপ, এই সব আমাকে বলতো, উই হ্যাভ ক্রাইড টুগেদার, উই হ্যাভ, এগুলো পার্সোনালি মানে এতে। সো ইউনো, এটার জন্যই তো পাগলের মতো এই যে ফিল্ম করতে আসা। সবাই আমাকে বলে কী রে তুই পাগল, মায়ামির থেকে এসে এখানে ফিল্ম বানাচ্ছি, এসব এইগুলো কোথায় পেতে? এইগুলো তো লাইফ, হোয়াট আই এম, ইউনো, হোয়াট আই ওয়ান্টেড টু এনরিচ মাই সেলফ উইথ। আর এই সমস্ত মানুষজন যখন সত্যি, আমার সঙ্গে মিঠুনদার দুবার দেখা হচ্ছে, দুবারই আমি যতটুকু পেয়েছি, এতটুকু মানে জাস্ট একটা কোণা, কোণাতে বুঝতে পেরেছি এটা তো সমুদ্র। কারেক্ট, এই সমুদ্রে একবার ডুবতে পারলে খুব ভালো হয়, এটা তো মনেই হয় একদম। এবং এই সমস্ত মানুষদের থেকে সত্যি না হলে এরা এত গ্রেট কি করে হয়? এই গ্রেটনেসটাই এই সব ছোট ছোট জিনিসেই আসে। মানে অনেকটা দুজন খুবই গ্রেট মানুষ সম্পর্কে আমরা অনেকটা কথা বললাম, এবং আমার মনে হয় এই 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 ধরনের মানুষদের থেকে ইন্সপায়ার্ড হওয়ার প্রচুর জিনিস আছে, যেটা তুমিও বললে শ্রোতাদের, আমিও বলতে চাই যে এগুলো ঠিক করে বুঝলে না আমাদের বোধহয় জেনারেল লাইফেও অনেক সুবিধা হয়, সাধারণ জীবন কাটাতেও বোধহয় অনেক সুবিধা হয়। জাস্ট দ্য ফোকাস, জাস্ট দ্য আইডিয়া অফ সিরিয়াসনেস বা সিনসিয়ারিটি, এটা কিন্তু একটা মানে ব্রিলিয়ান্ট জিনিস টু লার্ন। তুমি তো অনেকদিন হলো এই এই বাংলা ইন্ডাস্ট্রিতেই কাজ করো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আমরা এটাকে বলতে পারি। এই মুহূর্তে অনেক কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, এবং আমার এখানে প্রচুর ফিল্ম পার্সোনালিটিস আসে, এবং তাদের সঙ্গে আমি এই মুহূর্তের অবস্থাকে কীভাবে দেখছি ইত্যাদিতে জিজ্ঞেস করি। তোমাকেও জিজ্ঞেস করবো যে তুমি এই মুহূর্তে অবস্থাটা কি দেখছো, বা তুমি কিভাবে দুটো পার্সপেক্টিভ থেকেই দেখছো, একটু শুনতে চাইবো। কারণ তুমি একজন ফিল্ম মেকার এবং একজন ইকোনমিক্সের মানুষ, এই দুটো জায়গা থেকে তুমি কি দেখতে পাচ্ছ? ওয়্যার আর উই স্ট্যান্ডিং? খুবই খারাপ, মানে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। এবং ইফ ইউ ওই অ্যানালিটিক্যাল মাইন্ড থেকে দেখা, আমার যেটা মনে হয় যে এটা একটা ডিম্যান্ড সাপ্লাইয়ের গল্প আর কি। অ্যান্ড ইকোনমিক্সে একটা টার্ম আছে ভিশিয়াস সাইকেল, এবং সেটা কি হয় বলো তো, মানে মানুষের একটা, সো এখানে ডিম্যান্ড সাইডটা হলো মানুষ, সাপ্লাই সাইডটা হলো আমরা যারা প্রোভাইড করছি সেই প্রোডাক্টটা। অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইজ যে তার আগে একটা সত্যজিৎ রায়ের কমেন্ট বলি, যেটা সৌমিত্রকে সত্যজিৎ রায় বলেছেন, সৌমিত্রকে আমাকে বলে যে আমরা দর্শক, ওই সত্যজিৎ রায়ের বিখ্যাত কমেন্টটা আছে না, যে আই ওয়ার্ক উইথ আ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স, যেটা বার্গম্যান এরা এতে বলেছিলেন যে অফকোর্স ধরো দর্শকদের যে মনন, সেইটা হয়তো ইজ নট হোয়াট মাই সেন্সিবিলিটি ইজ, বাট আমাদেরকেও এক পা এগোতে হবে অ্যাজ এ ফিল্ম মেকার, দর্শকও এক পা এগোবে, এরম করে একটা গুড ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে। ইকোনমিক্সের টার্মটা আমি যদি বলি, যে যেখানে ফর এক্সাম্পল মালায়ালাম ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা, আমি ফাহাদ ফাসিলের একটা ইন্টারভিউ শুনছিলাম, ফাহাদ ফাসিল বলছেন যে দর্শকও এখন মজা পেয়ে গেছে, ডিফারেন্ট টাইপস অফ ফিল্মস আসছে, মঞ্জুমাল বয়েজ আসছে, এই আসছে ওই আসছে,
সো ফাহাদ ফাজিল কিন্তু দারুণ একটা কথা বলে, এখন যদি এটা উইদাউট ডায়ালগও ছবি দাও না, দর্শক কিন্তু দেখতে আসবে। কিছু একটা করেছে, দেখে আসি তো কি হচ্ছে, তো দর্শকও পেয়ে গেছে আর কি। সো একটা সাংঘাতিক গুড ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, যেটা কিন্তু হিন্দির পক্ষেও অ্যাপ্লিকেবল না। তুমি দেখো যে মঞ্জুমল বয়েজ একটা ছবি যেটাতে সেরকম কোনো স্টার নেই, কিন্তু 200 কোটি টাকার ব্যবসা করেছে ছবিটা। তুমি দেখেছো মঞ্জুমল বয়েজ? হ্যাঁ হ্যাঁ, মানে ইউনো, বা আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আমি 1000টা এক্সাম্পল দিয়ে দেবো মালায়ালাম ছবিতে। সো ওই একটা গুড ইকুইলিব্রিয়াম। সত্যজিৎ রায় যেটা বলছেন, এক পা আমরা এগুলো, ওরাও মজা পেয়ে যাবে, আচ্ছা তাহলে একটু দিই, এই করতে করতে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উল্টো ব্যাপারটা হচ্ছে, ইউনো, যে ধরো দর্শক, যেটা আমি দেখলাম যে প্রতিমও একই কথা বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক ধরো বেলা শেষে ওয়ার্ক করলো, ও আচ্ছা তাহলে এই সো কল টিভি টাইপ ছবি বানালে আমার হবে। আমাদের ফিল্ম মেকাররা সেইটা শুরু করলাম বানাতে, সম্পর্কের গল্প, টিভির মতো গল্প, এইসব। এদিকে শিবু কিন্তু এগিয়ে গেছে অন্য জায়গায়, অ্যান্ড ফিল্ম মেকাররা ওইটা মেনটেন করার জন্য আরেকটু তলার প্রোডাক্ট দিচ্ছে, দর্শকও আচ্ছা এটাই তাহলে এইগুলো, এই করতে করতে ওই বিশেষ সাইকেল যেটা বললাম, মানে তুমি বলছো দুজনে এগোনোর জায়গায় দুজনে আস্তে আস্তে পেছাচ্ছে, পেছোতে এইটা এরম জায়গায় হয়ে গেছে। এখন এটার থেকে ব্রেক করা যায় কিসে? সামবডি হ্যাজ টু টেক আ রিস্ক, অ্যান্ড কুডোস টু, ফর এক্সাম্পল তুমি যদি এখনের যদি কথা বলি, আমরা আজকে কত 24শে ডিসেম্বরে করে বলছি, কুডোস টু দেব ফর টেকিং দ্যাট রিস্ক ইন খাদান। ট্রু। আমি দেবকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি চ্যালেঞ্জ বা এইসব ছবি করো না কেন এখন, মানে ইউ আর অলসো কেটারিং টু মাই টাইপ অফ ফিল্ম, যেটা মাল্টিপ্লেক্স ফিল্মস। বললে সুমনদা তখন মানে আমি যখন ওই মেজর হিটসগুলো যখন করছি, সিঙ্গেল স্ক্রিন এত ছিল, এখন সিঙ্গেল স্ক্রিন কোথায়, আমি দেখাবো কোথায় এই সব ছবি? সো হি ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড। এটা আমি বলছি 2 বছর আগে ওর সঙ্গে কথা হলো। খাদানে ও দেখিয়ে দিল যে এই রিস্কটা তো ও, এবং ইউনো টু মি ইফ আমার খাদানে আমার দেখা হবে ওর সঙ্গে, বাট দ্য লজিক ইজ দ্য ফলোয়িং, এই যে কেজিএফ বা পুষ্পা যেই ব্যবসাটা পশ্চিমবাংলার থেকে করছে, 20-25 কোটি টাকার ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে, আমরা সেই মার্কেটটা আছে ওই রকম ছবির, পিওর কমার্শিয়াল পট বয়লার মশালা ফিল্মস মেইন স্ট্রিম, সেইটা একমাত্র দেবী আছে অনেস্টলি টু মি। আমাকে জিজ্ঞেস করো, অফকোর্স ইউ নিড আ আল্লু অর্জুন অর ইয়াশ অর হোয়াট এভার, এখানে আছে জিৎ দেব এরা আছে, সো দে শুড টেক অ্যান রিস্ক। খাদান ইজ এ রিস্ক, মানে সবাই বলছে কমার্শিয়াল সিনেমা ইজ ডেড, সেইখানে দেব তো বেরিয়ে গিয়ে এই ছবিটা করলো, ইউনো, এবং কুডোস টু রানেদা অলসো, মানে যে এতটা রিস্ক নিল, এতটা বিশ্বাস করেছে ছবিটা। অ্যাবসলিউটলি, অ্যান্ড আই ফিল সো হ্যাপি। এই যে ফিগার্সগুলো এখন আসছে না, সো দেবের মধ্যে আমি দেখেছি যে এই রিস্ক টেকিং এটা। সো এইগুলো না, এই ইকুইলিব্রিয়ামটা ফাট করে দর্শক এবার বলবে না না আমরা তো নিচে যাচ্ছিলাম, ও দেখি তো এইবার পরের ছবিতে ইউনো এই ব্যাপারটা এগোতে পারে, টু আ গুড ইকুইলিব্রিয়াম, যেটা বলছিলাম না। সো সিমিলারলি ধরো তুমি পিওর কমার্শিয়াল ফিল্ম না করেও দেখো নগর কীর্তনের মতো ছবি আমার কাছে লাস্ট 10 বছরে যদি তুমি বলো, মানে আই ওয়াজ জাস্ট ফ্লোর্ড, মানে নগর কীর্তনের মতো, ওটাও কিন্তু ব্যবসা করেছিল খুব ভালো। কিন্তু কৌশিকদার আমি একটা স্টেটমেন্ট পড়লাম আনন্দবাজারে, বলেছিল অযোগ্যর আগে ইন্টারভিউতে, বললো এখন সেই অবস্থা নেই, আমাদের ইন্ডাস্ট্রিকে আগে বাঁচাতে হবে, যেই এখন অবস্থায় নগর কীর্তন বানানোর মতো জায়গায় ইন্ডাস্ট্রি নেই। আই অ্যাগ্রি ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, বাট মানে আমার খুব প্রিয় পরিচালক বা খুব কাছের মানুষ কৌশিকদা চূর্ণিদি, তাও বলে বলছি যে কৌশিকদা হ্যাজ ইট টু মেক আনাদার নগর কীর্তন, বাট এটা আমাদের শুধু ডিরেক্টরও না, প্রডিউসার রানের কথা বললে, রানে হ্যাড টেক দ্যাট রিস্ক উইথ দেব, সামবডি হ্যাজ টু কোক্স কৌশিকদা টু মেক আনাদার নগর কীর্তন। মানে এইরকম আমি একটা মেন স্ট্রিমের ক্ষেত্রে বললাম, আর অন্য যে ধারাটা কৌশিকদা বা ইউনো যেগুলো এখন সেইটা একটু করা দরকার। অ্যান্ড শিবু অফকোর্স ইজ এ মার্ভেলাস এক্সাম্পল, মানে ইউনো সবাই এখন ফ্যামিলি ড্রামা করতে যাচ্ছে, ওরা কিন্তু
চলে গেছে অন্য অন্যদিকে, জায়গায়। একদম। অ্যান্ড আই হ্যাভ টক টু শিবু অ্যাট লেন্থ, মাইন্ড ইজ সো, এবং হি ইজ ভেরি অনেস্ট অ্যাজ আ ফিল্ম মেকার। মানে এই যে অনেকে বলে না যে ও তো সিরিয়াল বানায়, আগে যখন মানে বেলা শেষে পোস্ত, আমার বক্তব্য হলো অনেকে চেষ্টা করেছে, অত সোজা না সিরিয়ালটা বানিয়ে না, বেলা একদমই শেষের নয়। বেলা শুরুর মতো ব্যবসা করা, অত সোজা না। সোজা না, ওই সবাই এবং- ভেবে নেয় সবকিছু সোজা, একবার Absolutely. সাকসেস হয়ে গেলে সবাই ভাবে সব সোজা, কিন্তু আসলে তো So সোজা what he নয়। has done in the last 2 years is remarkable. True. এখন এটা তো আমি রোজি পিকচার্সগুলো বলছি, এবার আমি বলি সৃজিতের কথা। পদাতিক বলে ছবিটা করলো, আমার বেশ ভালো লেগেছে। আই রোড টু সৃজিত অলসো এসব, কিন্তু পদাতিক একদম চলেনি। সো রিস্ক ক্যান ফেল অলসো। Right. সৃজিত কিন্তু এর মধ্যে ওই কি মানে দশম অবতার বা এর মধ্যে সাট করে একটা পদাতিক দিল যখন, এবং আমি সবসময় বলি যে এই লোকটাই কিন্তু অটোগ্রাফ 22 শ্রাবণ এসব দিয়েছে। অ্যান্ড এগেন ও আমার কলেজের জুনিয়র, খুব আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো। সো এর কোয়ালিটি নিয়ে আমি কিন্তু কোনোদিন সাসপেক্টই করবো না, মানে হি ইজ আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। পদাতিক করলো, পদাতিক ফেলড ইন দ্য বক্স অফিস সো কল্ড, ইট গট আ লট অফ ক্রিটিক্যাল অ্যাক্লেম। আমি এখন দেখো আমাদের এখানে যেটা হয়ে গেছে না, ওই ফেসবুকে বললো সাহসী পড়ে এই করে, কিন্তু অ্যাজ এ ফিল্ম মেকার আমি সৃজিতের, আমি এস নিয়ে কথা হয়নি ওর সঙ্গে ডাইরেক্টলি, হি অলসো ফিল দ্যাট হি উড হ্যাভ লাভড পদাতিক যদি আর একটু বেশি চলতো, 100%। তাই না? পদাতিক নিয়ে সৃজিতের সঙ্গে আমার কথা হয়েছিল, এবং সেখানে আই ফেল্ট দ্য এক্সাইটমেন্ট হি হোল্ডস, মানে ও প্রচন্ড Yeah. এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। যদি সত্যি ওয়ার্ক করতো তাহলে বোধহয় সেই সময়টা একটা অদ্ভুত সময় রিলিজ করা এবং ইত্যাদি ইত্যাদি পুরোটাই মিলিয়ে ব্যাপারটা হয়। বাট দেখো আমি জাস্ট বলছি যে অল দ্য এক্সপেরিমেন্টস মাইট নট বি সাকসেসফুল, বাট এক্সপেরিমেন্ট শুড বি, নয়তো এটার থেকে বেরোতে পারবে না। কিন্তু এই যে তলার দিকে যাচ্ছে, আমরা মানে 2-3 কোটিতেই খুশি হয়ে যাব ব্যবসাতে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে জানো তো, বক্স অফিস সাকসেসটাই অনলি মাপকাঠি হয়ে যাচ্ছে মানে এখন এতে। সেইটা একটা, আমি গতকাল সন্দীপ রায়ের সঙ্গে কথা হচ্ছিল, তুমি বোধহয় সবাই জানে অপরাজিত ওয়াজ এ ফেলিয়ার ইন বক্স অফিস। কাঞ্চনজঙ্ঘা তো জানেই আর কি, একদম। বাট থিঙ্ক অ্যাবাউট হোয়াট অপরাজিত ইজ নাও। এটা বাংলার একটা প্রাইড অফ প্লেস অপরাজিত, বা সাম অফ ইজ আদার ফেলিয়ার। সত্যজিৎ রায়, জলসাগর ইজ আ ফেলিয়ার, জলসাগর ইজ আ ক্লাসিক। সো উই অফেন টাইমস থিঙ্ক অফ দ্য শর্ট টার্ম অ্যান্ড নট দ্য লং টার্ম। ইভেন পিওরলি মনিটারি এতে তুমি যদি আজকে জলসাগরের প্রডিউসার হতে, তখন তোমার খুব লস হলো, রাইট? কিন্তু তার 20 বছর বা কত মানে 60 বছর হয়ে গেছে, ইউ কুড হ্যাভ স্টিল মেড মানি ফ্রম জলসাগর। একদমই তাই। সো আমরা ওই শর্ট টার্ম একটা এই মধ্যে মোহতে পড়ে গেছি, যাতে না আর্ট ইজ গেটিং সাফার্ড। তুমি প্রথমে একটা কথা বললে না, ফিল্ম ইজ অ্যান আর্ট, আর্টিস্টিক ব্যাপারটা পুরো চলে যাচ্ছে সাট করে বানিয়ে। এবং এটা প্রবলেমটা হলো, এই আবার সন্দীপ রায়ও বলছিল যে এখন আর তো সময় নেই, তুমি ফার্স্ট শনি রোববার কী করলে বক্স অফিসে, সেইটাই কিন্তু ডিটারমাইন করছে একটা ছবির ফেট। পদাতিকের মতো ছবি, আরে 2 সপ্তাহ অ্যাটলিস্ট সময় দে, মানে এতে সের কোনো জায়গা নেই এখন। সো বাট ওই রিস্কটা নিতে হবে, সাম মাইট ফেল, বাট আমি বলছি যে পদাতিক নিয়ে উই উইল বি প্রাউড অ্যাজ এ বেঙ্গলি মেনি ইয়ার্স ডাউন দ্য লাইন। বা কৌশিকদারও এরকম কিছু ছবি আছে, ইট ডিডন্ট ওয়ার্ক। ফর এক্সাম্পল ছোটদের ছবি, ইট ওয়াজ এ ফেলিয়ার কমার্শিয়ালি। বাট আমি বলছি যে অনেক বছর পরে, আমি তো ছেড়েই দাও, কেউ না, বাঙালিরা উইল বি প্রাউড অফ কৌশিক গাঙ্গুলির ওই ছবিগুলো যেগুলো তখন ওয়ার্ক করেনি। ঠিক। সো এই সব জিনিসগুলো একটু ঠিক করা দরকার। আর there should be more coordination within the producers, যেটা আমি দেখো, আমি তো এখানে থাকি না, আমি বাইরের থেকে এসে আই গেট এ স্ন্যাপশট অফ দ্য ইন্ডাস্ট্রি, খুব একটা ভালো না। মানে ইউনো, আমি এটাও শুনেছি যে অন্যের ছবি নাকি ফ্লপ করলে পার্টি দেওয়া হয়, মানে খুব বিশ্বস্ত সূত্রে আমি বলছি। সো তো এইরকম যদি রেশারেশি থাকে তাহলে তো ইট ইজ, এবং এইটা কী করে কারেক্ট করা যায় আমি সেটা জানি না এতে। বাট আমি জাস্ট বলছি আমার একটু খারাপ লাগে যে একটা দক্ষিণী ছবি রিলিজ করলে একজন হিরো আরেকজন হিরোকে পুশ করে, মানে ওটা দেখে। আমাদের এখানেও যদি সেটা হয় না, মানে হওয়া শুরু হয়,
সেটা শুধুমাত্র খুব ভালো ফেসবুকে না হয়। হয়ে আরেকটু Absolutely. বাইরে যদি শুরু হয় Absolutely. এবং যদি পুরো ফেসবুক কালচার হয়ে গেছে মানে একদম। এতে। সো হ্যাঁ, তো এইগুলি আমার সামান্য কন্ট্রিবিউশন টু হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি নাও। তোমার সঙ্গে আড্ডা মেরে খুব মজা আছে সুমন্ত। এটা এটা আমি এই এতক্ষণের কথাতে আমরা রিয়েলাইজ করলাম তোমার আড্ডা মেরে হেভি মজা আছে। মানে আমার মনে হয় এই এপিসোডের বাইরেও তোমার সঙ্গে আড্ডা মারতে ইচ্ছে করবে আমার। শিওর, আমি অলওয়েজ আড্ডাতে, আমি বললাম না, আমি আমার চলতেই থাকে আর কি। তবে শেষ করার আগে তোমাকে একটা জিনিস বলি, সেটা হলো তুমি খুব বই পড়তে ভালোবাসো এবং সিনেমা দেখতে ভালোবাসো, এটা আমরা থ্রু আউট দিস কনভারসেশন শুনতে পেরেছি। মাঝে মধ্যে আমরা কিছু কিছু গেস্টদের থেকে বই আর সিনেমার রেকমেন্ডেশনস নিই। তো তোমাকে যদি এই মুহূর্তে বলা হয় যে তুমি 3টে বই আর 3টে সিনেমা রেকমেন্ড করো ফর আওয়ার অডিয়েন্সেস, তুমি কি কি রেকমেন্ড করতে চাইবে? আমি মানে আমার এই বছরই ধরো আমি আরেকটা ইন্টারভিউতে বলছিলাম প্রায় 20টা রেকমেন্ডেশন, তার মধ্যে থেকে আমার যদি 3টে পার্টিকুলারলি বলো, সেটা হলো যে আমি একটা বই রিসেন্টলি পড়লাম, হান কাং বলে একজন সাউথ কোরিয়ান অথরের, দ্য গ্রিক লেসন্স বলে। উনি এবছরই নোবেল প্রাইজ পেয়েছেন। বাট তার আগে ওনার যে বই দ্য ভেজিটেরিয়ান বলে খুব বিখ্যাত একটা বই, ইটস ইজ লাইক আ জনার চেঞ্জিং বুক, ভেজিটেরিয়ান। সো আইদার ভেজিটেরিয়ান অর গ্রিক লেসন্স, দুটো বই, বাট আই উড প্রেফার ভেজিটেরিয়ান। একটা হান কাং, সাউথ কোরিয়ান অথর, এবার নোবেল প্রাইজ পেলেন। একটা বই আমার ফ্যাসিনেটিং লাগলো রিসেন্টলি, সেটা হলো যে সালমান রাশদি নাইফ বলে একটা বই বেরিয়েছে। ওনাকে তো জানোই যে স্ট্যাব করা হয়, এবং সেইটার ওনার অভিজ্ঞতা নিয়ে বইটা, বিফোর হি ওয়াজ স্ট্যাব, যে উনি একটা এতে গেছিলেন এবং স্টেজে ওনাকে করা হয়, অ্যান্ড হিজ রিকাভারি অ্যান্ড হিজ রাইটিং দ্য বুক। এইটা এতটা ইন্সপিরেশনাল, মোটিভেশনাল একটা দিক। আরেকটা হলো ইভেন ইন দ্যাট স্টেট ওয়েন হি ইজ রাইটিং, the way he brings in literature, cinema in his writing process is remarkable. মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, নাইফের থেকেই বলছি। যেদিনকে মারা হয়, ওনাকে স্ট্যাব করা হয়, তার আগের দিন লাইফ ইজ ভেরি গুড ফর হার উইথ হিজ পার্টনার অ্যান্ড এভরিথিং। উনি বেরিয়েছেন, ফুল মুন, সেখানে মেঘ আর কি ওই চাঁদের থেকে আসছে। আমি জানি না তুমি দেখেছোই না, দ্য আন্দালুসিয়ান ডগ বলে একটা উঞ্চিয়ান আন্দোলন, একটা বিখ্যাত সিন আছে না, যেখানে তারপরে ওটা ইন্টারকাট করে চোখটাকে কাটছে, একদম উনি সেইটার রেফারেন্স করেন আর কি, যে মুনটা কীরকম লাগছে, মানে এতে পরে উনি রেফারেন্স, লিটারালি ওনার চোখটা তারপরে কাটা যায় পরের দিন। সো আমি আরেকবার বলছিলাম না, বড় মাপের মানুষরা, দ্য রিলেশনশিপ দে ক্যান ব্রিং বিটুইন ডিসপারাট এলিমেন্টস, এরকম একটা উদাহরণ দিলাম এটা নাইফের। এবং তারপরে ওখান থেকে দ্য রিকাভারি অফ হিম ওয়াজ রিমার্কেবল। আমার মনে হয় যে আমরা ছোটোখাটো জিনিস নিয়ে এত বিমর্ষ হয়ে পড়ি, একটা লোককে এরকম প্রায় মেরে ফেলা হলো, ওখান থেকে বেরিয়ে বই লিখলো উইদিন 1 year। এটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। এবং আরেকটা বই আমি বলবো যে বুক কল্ড টাইম শেল্টার বলে, সেই অথরটার নামটা আমি তোমায় বলতে পারছি বিকজ আরেকটু আগে একজন জিজ্ঞেস করলেন বলে বলছি। টাইম শেল্টার অথরের নাম হলো জর্জি জসপডিনভ। এবং এই বইটার আইডিয়াটা বলছি, ইটস অ্যাবাউট একটা ইউরোপের গ্রাম যেখানে দে হ্যাভ ক্রিয়েটেড ফর অ্যালজাইমার্স পেশেন্টস, এবং ওটা 60s মতো একটা গ্রাম করেছে। তুমি জানো যে অ্যালজাইমার্সের ওয়ান অফ দ্য মেইন ট্রেটস হলো ওরা কারেন্ট মেমোরি ভুলে যায়, কিন্তু পুরোনো দিনের সব মনে আছে। মানে এখন তো বাড়িতে বাড়িতে অ্যালজাইমার্স, ডিমেনশিয়া এসব। সো ওই পেশেন্টসদের ওখানে নিয়ে যাওয়া হয় টু রিহ্যাবিলিটেট, এরমভাবে শুরু হয় ওটা। ওরা ওখানে খুব খুশি আছে, কারেন্ট এই যে ফোন এই ওই কিচ্ছু নেই, একদম রিক্রিয়েট করেছে 60s গ্রাম হিসেবে। এবং বইটার মজাটা হলো তারপরে সাধারণ মানুষ স্টার্টেড অ্যাপ্লাইং টু কাম টু দ্যাট প্লেস, কারণ যারা আর কি বীতশ্রদ্ধ এই কারেন্ট ফাস্ট লাইফ আমাদের এই সবে,
এবং তারপরে আরও বিজার হয়ে যায় বইটা, যেখানে ওরা ইলেকশনস করে, বা ওখানে ইলেকশন ওরা করছে যারা অ্যালজাইমার্স, টু চেঞ্জ দ্য কারেন্ট ওয়ার্ল্ড, বুঝতে পারছো, ওখানে ইলেকশন করছে। সো ফ্যান্টাস্টিক কানেকশন উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। সো ওই বইটার কনসেপ্টটাও আমার সাংঘাতিক লাগে, টাইম শেল্টার বলে বইটা আর কি। সো এরকম আমি তোমায় মানে আরো 20টাও বলতে পারি, বাট এই 3টে আমার খুব মনে দাগ কেটেছে। আর 3টে সিনেমা যদি বলি, রিসেন্টকালে 3টে সিনেমা যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, একটা হলো পারফেক্ট ডেজ বলে ভিম ভেন্ডার্সের ছবিটা, ওটা বোধহয় মুভিতে আছে। এবং না খানিকটা রিলেটেড টু আমি যেই টাইম শেল্টারের কথা বললাম, তুমি কি দেখেছো ছবিটা? না। এটা একটা ভিম ভেন্ডার্সের নাম তো সবাই জানে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স। এটা জাপানে একটা টয়লেট ক্লিনারের গল্প। ও রোজ সকালে বেরোয়, আর ওর কোনো জীবন নেই, টয়লেটটা ক্লিন করে বাড়ি আসে, গান শুনতে ভালোবাসে, এবং পুরো ছবিটা ওই ভদ্রলোককে নিয়ে, যিনি হাউ হি ইজ হ্যাপি ইন দ্য স্লাইটেস্ট অফ জব। আমরা বলি টয়লেট ক্লিন করা মানে সবচেয়ে লো স্ট্রেট অফ জব, রাইট? ছবিটা ওইটা নিয়ে। এবং আমি তোমায় বলতে পারি, তুমি প্লিজ দেখো, ইট ইজ এ লাইফ চেঞ্জিং ফিল্ম একদম। মানে আমরা সবাই কি এদিক ওদিক, মানে আমরা এই তোমার পডকাস্টটা করে সব কিচ্ছু দরকার নেই, আমাদের হ্যাপি হতে গেলে না, উনি ওই টয়লেট ক্লিনারটা বই পড়তো, মিউজিক শুনতো, টয়লেট ক্লিন করতো, খুব আনন্দে ক্লিন করতো। পুরো ছবিটা ওই নিয়ে, ভেরি এনগ্রসিং। ওটা উনি কানে বেস্ট অ্যাক্টর পান, জাপানি একজন অ্যাক্টর। সেই ছবিটা আমার খুব ভাল লাগে। এবং আরেকটা আমি ছবি দেখলাম, মোহাম্মদ রুসাইলেফ বলে একজন ইরানের ডিরেক্টর আছে, তার আমি ছবিটার নাম ভুলে যাচ্ছি, বাট তার একটা ছবি আছে দেয়ার ইজ নো ইভিল বলে, এবং ভেরি এনগ্রসিং, ভেরি পলিটিক্যালি পোটেন্ট, কিন্তু খুব ডিফারেন্ট ইন স্টাইল দ্যান তোমার কিয়ারোস্তামি, জাফর পানাহি, এই যে ফিল্ম মেকিং স্টাইলটা। অফকোর্স হি ইজ ব্যান্ড ইন ইরান নাও, উনি এখন বাইরে থাকেন, বাট হি ইজ আ ডিরেক্টর আই উড ডেফিনেটলি ওয়ান্ট এভরিওয়ান টু ফলো। মোহাম্মদ রুসাইলেফ অফকোর্স এখন বিখ্যাত ডিরেক্টর, বাট লোকেরা অতটাও কিয়ারোস্তামি, মাজিদ মাজিদি বা এদের মতো নাম জানে না যতটা মোহাম্মদ রুসাইলেফের দেয়ার ইজ নো ইভিল বলে একটা ছবি, মানে ইট জোল্টেড মি। আর আমি রিসেন্টকালে একটা ছবি, ওটা লোকেদের আইদার প্রচণ্ড খারাপ লাগবে, বা আমি এটা রেফার করছি, দ্য সাবস্টেন্স বলে একটা ছবি। ওটা এরকম বিজার, উদ্ভট যাই বলো, ওরকম ছবি আমি আগে দেখিনি। এবং আমি কিন্তু মানে বুনুয়েল বা এই সব ইনক্লুড করেই বলছি। এবং এটা বোধহয় অনেকগুলো গোল্ডেন গ্লোব নমিনেশনও পেলো, দ্য সাবস্টেন্স বলে একটা ছবি। ইট ইজ আ ফেমিনিস্ট টেল আফটার অল, বাট ইট ইজ আ লার্জার কমেন্ট অন সোসাইটি। বাট জাস্ট ছবিটা দেখে কেউ নর্মাল থাকতে পারবে না, এটা বলছি, মানে পুরো ঘেটে দেবে তোমায়, তুমি প্রচণ্ড রেগে যেতে পারো, এটা কি আবার ছবি হলো নাকি, কেউ বলবে কী হলো ব্যাপারটা, মানে এইরকম। সো ইউনো নাড়া দিয়ে দেবে আর কি। আমার চট করে এই 3টেই মাথায় আসলো, উইচ আই উড স্ট্রংলি, অনেকগুলো আছে, মানে আমি তো ভারতীয় ছবির কথা বললামই না আর কি। হ্যাঁ, আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম সুমনদা। সত্যি তোমার সঙ্গে আড্ডা মেরে হেভি মজা, দারুণ দারুণ লাগলো আড্ডা মেরে তোমার সঙ্গে। আমার একটা টাইম থাকে, না হলে এই আড্ডাটা আমার মনে হয় অ্যাটলিস্ট 3 ঘন্টা আরামসে চলতে পারত। সেটা তো আমাদের দর্শকদের জন্য একটা টাইম থাকে আমাদের। অপর্ণা সেনের ব্যাপারেও কথা বলার ইচ্ছে ছিল, বাট অনেকটা সময়, বাট সেটা নিয়ে যদি কেউ দেখতে চায় তাহলে তো তার সেটা রিলিজ করছে, সেটা কেউ চাইলে আপনারা দেখতেই পারেন। কারণ এরকম জিনিস রিলিজ করা হচ্ছে, দিস ইজ অলসো যে ইকুইলিব্রিয়ামটার কথা বলছিল সুমনদা, ওই দিকে একটা পদক্ষেপ। তো আপনারা যদি একটা পদক্ষেপ নেন, ব্যাপারটা কিন্তু একটা ওই কানেকশনটা তৈরি করার জায়গা আছে। ইনফ্যাক্ট যখন আমি ঠিক করি যে অপর্ণা সেনের ডকুমেন্টারি রিলিজ করব, আমি পঙ্কজ লাডিয়াকে ওখান থেকে ফোন করি, বললো সুমনদা ডকুমেন্টারি তো করি না। আমি যে করো না তো লেট আস সি না, অফকোর্স লোকেরা হয়তো দেখতে আসবে না, বাট আমি খুব ইন্টারেস্টিংলি বানিয়েছি, এন্টারটেনিংলি বানিয়েছি। এই না যে পুরোনো এনএফডিসি ডকুমেন্টারি ওয়াজ বর্ন ওরকম না, একটা অন্য ধারায় বানিয়েছি। ছবিটা এত বিখ্যাত যায়, রটারড্যামে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, অনেক জায়গায় যায়, ইউনো। তো করে দেখি না, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, ইট মাইট, খুব ছোট্ট রিলিজ করছি,
ইট প্রবাবলি উইল ফেল, বাট সবাই যদি ভাবি যে না ডকুমেন্টারি করে না, ঠিক আছে দেখবো এই ওই, সো দেখা যাক। একদমই, যদি আমি সেটাই জানাতে চাই আমাদের দর্শকদের কাছে, কারণ আমাদের দর্শকরা তো খুব মিনিংফুল কনভারসেশন শুনতে ভালোবাসে, এবং থ্যাংক গড আমি আপনাদের মতো দর্শক পেয়েছি, সেটা সত্যিই খুবই ভালো লাগে। পয়েন্টটা হলো যে ওই একটা স্টেপ যদি নিতে পারেন তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের সবার জন্য একটা ভালো দিকেই যাবে। তো সেটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, সুমনদার তরফ থেকেও আমিই বলে দিলাম, সুমনদার আলাদা করে না বলে আমিই বলে দিলাম আপনাদেরকে। 3 তারিখ রিলিজ করছে, 3 জানুয়ারি রিলিজ করছে। আজকের এপিসোডে আমরা একটা পার্ট অফ দি আড্ডা মারতে পারলাম, বাট আমি কোনো একদিন তোমার সঙ্গে আরেকটা এপিসোড নিশ্চয়ই করব, এবং আমরা আরো অন্যান্য দিক আছে যেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার ছিল, মাথায় অনেকগুলো আইডিয়া ছিল, বাট সবটা তো হয়ে ওঠে না। আমাদের একটা আলাদা 4-5 ঘন্টার একটা আড্ডা মারতে হবে, সেটাতে আমরা উই ক্যান এক্সপ্লোর এভরিথিং। থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং সো ক্যান্ডিড। আর আরেকটা জিনিস আমি শেষে বলি, সেটা হলো আমরা তো খারাপ দিকটা দেখি, বাট আমি সবসময় বলি যে নলেজ আর পজিটিভিটি দুটো খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। এই মুহূর্তে দাঁড়িয়ে রটারডামে 3টে বাংলা ছবি আছে এই বছর, এবং অ্যাট দ্য সেম টাইম খাদান বক্স অফিসে ইজ ডুইং ওয়েল, এবং তার পাশাপাশি আরও ছবিগুলোও যে খুব খারাপ করছে তা নয়। দ্যাটস আমার মনে হয় যদি কোথাও একটু লাইট দেখতে পাই সেটার দিকে তাকানো উচিত, এবং আমার মনে হয় দর্শকদেরও তাই আমি বলতে চাই যে কোথাও একটু লাইট দেখতে পারলে সেই লাইটটাকে আরেকটু যদি লাইট করা যায় তাহলে সেটা হয়তো একটা বড় একটা লাইটে পরিণত হয়ে যাবে, কে জানে। আমরা তো অন্ধকারের দিকে তাকাতেই থাকি, আমরা নেগেটিভিটির দিকে তাকাতেই থাকি। তো সেটা ইজ এ ভেরি নাইস পয়েন্ট অফ টাইম আমার মনে হয়েছে যে অ্যাট দ্য সেম টাইম আর্ট সিনেমা, নজরের ভেলা প্রদীপ্তর, পুতুল নাচের ইতিকথা সুমন মুখোপাধ্যায়ের, এবং মরিচিকা ঈশানের, এই 3টে ছবি রটারডাম এমন একটা ফেস্টিভ্যাল যেখানে তুমিও বললে এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালস অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে 3টে বাংলা ছবি আছে এবার। দ্যাটস এ ভেরি প্রাউড মোমেন্ট। আমার মনে হয় সবাই বাঙালি হিসেবে আমরা প্রাউড ফিল করাই উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের খাদানের মতো ছবিও কিন্তু বক্স অফিসে কালেকশন করে যাচ্ছে। সো একটু হলেও একটা লাইট তো মনে হয় দেখা যাচ্ছে। সো আজকের এপিসোড এই থটটা নিয়েই শেষ করবো, বিকজ আমি সবসময় বলি যে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ আমার মনে হয় যে পজিটিভ সাইডটা দেখতে চাইলে সেটা দেখা যায়। থ্যাংক ইউ সুমনদা, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। খুবই ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা এপিসোডে কিংবা এমনি আড্ডাতেই। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।